আমরা আমরা আজকের ক্লাসে গত ক্লাসে আমরা ওয়াইকিউআর যে কিভাবে ব্লকগুলো এখানে বসেছিলাম সেটা দেখছিলাম, কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম কি ফার্নিচার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হয়তো আপনি ওয়াইকিউআর এর উপর পুরোপুরি নির্ভর হতে পারবে না, কারণ সে পারফেক্টলি অ্যারেঞ্জমেন্ট আপনাকে দিতে পারবে না। রুম সাইজ পারফেক্ট আমরা কি রুম সাইজটাই না হওয়ার কারণে, তো এই কারণে আমাদেরকে হয়তো কিছু জিনিস ওয়াইকিউআর থেকে আমরা ইউজ করতে পারবো। ওয়াইকিউআর এর এগুলাকে যেমন আমি গত ক্লাসে এখানে বসেছিলাম, এটা কি হয়ে গেছে রুম সাইজ থেকে অনেক বড় হয়ে গেছে, তাই না? আমাদের এটা যেভাবে ওরা যেটা করছে ব্লকটা বানাইছে ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে ওরা বানাইছে, ঠিক আছে? কিন্তু আমার এটা কি হয়ে গেছে, আমি এটা বসাতে চাচ্ছি কিন্তু এটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমাকে এটা বসানোর জন্য এটাকে কি করতে হবে, স্কেল করতে হবে, ঠিক আছে? আমরা কিভাবে স্কেল করব, কিভাবে এগুলোকে এডিট করব, কিভাবে আমরা নতুন ব্লগ বানাবো এবং আমাদের ব্লগ লাইব্রেরি আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টার্গেট, ঠিক আছে? তার আগে আপনারা কেউ এই যে ইমারত নির্মাণ বিধিমালা এটা কখনো দেখছেন? হ্যাঁ, সিভিল ইঞ্জিন ইমারত নির্মাণ বিধিমালা, যেমন রাজুকের জন্য একটা বিধিমালা আছে, সিডি এর জন্য সিডি এর বিধিমালা আছে, উপজেলা যারা থাকে উপজেলার জন্য একটা কি আলাদা নীতিমালা থাকে। এই যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো, এটা হচ্ছে রাজুকের টার্গেট। ম্যাক্সিমামই চিটাঙ্গার রাজুকের মধ্যে আগে একই ছিল, পরবর্তীতে যেহেতু রাজুকে কিছু চেঞ্জ আনছে, ড্যাপ করছে, তাই না? ডিটেল এরিয়া প্ল্যান নামের একটা আগে সরকারে কি একটা প্ল্যান করছিল, তাই না? ওটার কারণে রাজুকের সাথে সিডি অনেক কি ভেরিয়েশন হয়ে গেছে। এখন আমার এখানে যে বিধিমালাটা আছে এটা মেইনলি আগের বিধিমালাটার থেকে আর কি, এটার সাথে আমাদের সিডি এর মোটামুটি মিল থাকে, ঠিক আছে? এই যে বিধিমালাটা কিন্তু তৈরি হয় হচ্ছে কিসের ভিত্তিতে? এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটা গ্যাজেট করা আর কি, এবং এই গ্যাজেটটা কিন্তু এমনি এমনি করতে পারে, এটা একটা অ্যাক্ট আছে। এই অ্যাক্টটা হচ্ছে 1953 সালের অ্যাক্ট। ওই অ্যাক্টের উপরে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের উপরে বিধিমালাগুলো কি করে ডিফাইন করে, এগুলা এটা পার্সপেক্টিভে বিএনবিসি টা আসে, এবং বিএনবিসির যে বিধিমালা, এই বিধিমালা যে এটা হচ্ছে 2008 আমার কাছে যেটা আছে এখন এই যেটা, ঠিক আছে? এটা রাজুকের এবং সিডিএরটা মোটামুটি এটার সাথে অনেকটাই মিল থাকবে আর কি। তো অবশ্যই আপনাকে আমি এটা দেখাচ্ছি কিনা একটু সময় নিচ্ছি আর কি, যাতে অন্যরা আসলে বা ইয়া করতে পারে। এটার ক্ষেত্রে আপনাকে প্ল্যান করতে, আমরা যেহেতু প্ল্যানিং করতেছি, আপনি যদি পৌরসভা সিডিএ রাজুক যেখানেই একটা প্রজেক্ট প্ল্যান করতে যান না কেন, আপনাকে এই বিধিমালা কি করতে হবে, ফলো করে করতে হবে, ঠিক আছে? এখন বিধিমালার মধ্যে অনেক কিছু আছে, আমি জাস্ট আজকে ইয়া করবো হচ্ছে আমরা সেটব্যাক রুলস, তোর নাম শুনছেন? সেটব্যাক রুলস শোনেন নাই? 31 নাম্বার পেজ কর। এখানে এটা পড়লে আপনারা অনেক নলেজ গ্যাদার করতে পারবেন আর কি। বিএনবিসি পড়লে তো বিএনবিসি তো অনেক কিছু আছে, আপনারা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন থাকে আর কি। এই যেটা আমি এটা প্ল্যানের সাথে অবশ্যই রিলেটেড। তো আপনি যেখানেই কাজ করেন না কেন, এটা বিধিমালা অনুযায়ী যে এখানে কিছু নিয়ম বলছে, যখন আপনি একটা প্ল্যানিং করবেন আপনাকে একটা অবশ্যই আপনার একটা কি থাকবে, ল্যান্ড এরিয়া থাকবে, তাই তো? এই ল্যান্ড এরিয়ার পুরা ল্যান্ড এরিয়া কি আমরা বিল্ডিং করতে পারবো? পুরা ল্যান্ড এরিয়া বিল্ডিং করতে পারবো না, কতটুকু জায়গা ছাড়তে হবে। এইটার রুলস আছে, দুইটা রুলস, একটা হচ্ছে সেটব্যাক রুলস আর একটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, মানে এমজিসি বলে আমরা। এই যে এখানে লেখা আছে দেখবেন যে কোনো ধরনের ইমারত প্রকল্পের আবশ্যিক অনাচ্ছাদিত স্থান মানে যেটাতে আমরা বিল্ডিং থাকবে না বা কোনো স্থাপনা থাকবে না। একটা ল্যান্ড এরিয়ার মধ্যে যে এলাকাটা কি থাকতে হবে, ওপেন থাকতে হবে। তো এটা কি অবশ্যই বলছে, তাই না? অবশ্যই কি ফাঁকা রাখার কথা বলছে। তারপরে বলছে সীমানা হতে সেটব্যাক, তার মানে আপনার যে বাউন্ডারি থাকবে, বাউন্ডারি থেকে সেটব্যাক বলতে বোঝায় হচ্ছে আপনার চারপাশে কতটুকু জায়গা ছাড়তে হবে, ঠিক আছে? চারপাশে সেম না, এক এক দিকে এক এক রকম আসবে ইয়া। এরপরে ভূমি আচ্ছাদন, তার মানে হচ্ছে যে গ্রাউন্ড কাভারেজের কথা বলছি আমি। ভূমি আচ্ছাদন মানে কি, কতটুকু গ্রাউন্ড আপনি কাভার করতে পারবেন। একটা হচ্ছে কি কতটুকু জায়গা অনাচ্ছাদিত রাখতে হবে, আর একটা হচ্ছে কতটুকু আচ্ছাদন করতে পারবেন। মানে আচ্ছাদন আপনার গ্রাউন্ড কাভারেজটা পেলে তো কি যেটা খালি থাকবে এটা অটোমেটিক, দুইটার মধ্যে একটাই আছে। এরপরে হচ্ছে ফার শব্দটা শুনছেন? হ্যাঁ, ফ্লোর এরিয়া রেশিও। এটার উপর নির্ভর করে হচ্ছে আপনার জায়গাটাতে আপনি কত তলা বিল্ডিং করতে পারবেন সেটা ডিফাইন করবে। তার মানে আপনি একটা জায়গার মধ্যে কত তলা, আমরা বলি না কত এত আমার 5 কাঠা জায়গা আছে, এটার মধ্যে আমরা কত তলা করতে পারবো, তাই না? এই কত তলাটা নির্ভর করবে এই জিনিসগুলোর উপরে।
ঠিক আছে। ফার ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, একটা রেশিও ইন্ডিকেট করা আছে। পরবর্তীতে আমি ফার নিয়ে বা এমজিসি নিয়ে আমরা পরে আলোচনা করবো আর কি। আমি আজকে জাস্ট একটু থিওরি দিচ্ছি, এটা হচ্ছে সেটব্যাক রুলস সম্পর্কে। ঠিক আছে, তো সেটব্যাক রুলস সম্পর্কে আপনাকে জানতে হইলে অবশ্যই এই জিনিসটা এখানে যা লেখা আছে এগুলো একটু জানতে হবে। যেমন এখানে কি লিখছে দেখেন, প্রতিটি সেটব্যাক কি বলতেছে, সীমানা হইতে সেটব্যাক বলতে কি বোঝাচ্ছে, প্রতিটি ইমারতের সম্মুখে, পাশে এবং পশ্চাতে, তার মানে সামনে পিছনে দুই পাশে পশ্চাতে সেটব্যাক বা উন্মুক্ত স্থান থাকিতে হবে। ওই যে সেটব্যাক মানে কতটুকু খালি রাখতে হবে, সেটাই হচ্ছে আমার সেটব্যাক। এখানে এই কথা বলা হয়েছে আর কি, যে এখানে এটাকে ফলো করতে হবে। সেখানে ফলো করতে হলে আমাকে কি জানতে হবে, দেখেন এখানে একটা প্রত্যেকটা বিধিমালার মধ্যে সেটব্যাকের একটা সারণী থাকে। এখানে লেখা আছে, কি লেখা আছে, এই যে চারটা দেয়া আছে, এই চারটা বলছে কত তলা পর্যন্ত, 33 মিটার বা 10 তলা। আমাদের দেশে সাধারণত এক তলার হাইট হয় কত, 10 ফিট, সেই হিসেবে 3.3 এরকম আসে আর কি, তাই না? তো ওই হিসাব করে এখানে দুইটার মধ্যে যেটা হয়, আপনি 33 মিটার হয়ে আপনি 8 তলা করে ফেলছেন 33 মিটার, তাহলে কি ওই 33 মিটারে কে কাউন্ট করতে হবে, তাই না? অনেক সময় করতে পারেন আপনি হাইট বড় করেছেন, ফ্লোর হাইট বাড়াইছেন, তাহলে 10 তলার আগে আপনার কি হয়ে গেছে, 33 মিটার হয়ে গেছে, তাহলে 33 মিটারটা কাউন্ট করতে হবে, তাই না? ওই সব ক্ষেত্রে বলছে এটা ফলো করতে হবে। কি ফলো করতে হবে, এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে বর্গমিটারে দেওয়া আছে, একটা কাঠাতে দেওয়া আছে, তাই না? এক কাঠা সমান কত স্কয়ার ফিট, এক কাঠা, এক কাঠা হচ্ছে আমাদের এগুলা আমাদের চিটাঙ্গের তো কাঠা আর গন্ডা হিসাব করে, তাই না? কিন্তু গন্ডা, এখানে গন্ডা লেখা নেই, কি লেখা আছে, কাঠা লেখা আছে। আমরা যদি একটু লিখি আর কি, হ্যাঁ কত, এটা না, এটা একটু ভুল আছে, আমরা বাংলায় দেখতে হবে। এটা দেখতে পাবে, এক কাঠা সমান কত, 720 স্কয়ার ফিট। এগুলো আপনাদেরকে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনাদেরকে এইসব জিনিস অনেক বেশি জানতে হবে। যখন কাজ করতে যাবেন তখন দেখবেন একজন ক্লায়েন্ট বলবে আমার এত শতাংশ বা এত ডেসিমাল জায়গা আছে, সে কাঠাও লেখা নেয়, ওই যে দলিলগুলো করে ওখানে কি লেখা থাকে, শতাংশ লেখা থাকে, ঠিক আছে? ওখানে কাঠাও লেখা থাকবে না। তো শতাংশ, 1 শতাংশ সমান আপনার কত স্কয়ার ফিট হয়, এগুলো আপনাকে নলেজে রাখতে হবে আর কি, ঠিক আছে? তো আমরা বলছি কি এক কাঠা সমান কত, 720 স্কয়ার ফিট। আমাদের দেশে অনেক সময় দেখবেন গন্ডা, ভূগন্ডা বলে, যে আমার একটা গন্ডা জায়গা আছে, বলে না গ্রামের দিকে, এক গন্ডা হচ্ছে 864 স্কয়ার ফিট, মানে কি কাঠা থেকে গন্ডাটা বড় আর কি, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো আপনারা শিখবেন, যে যে জিনিসগুলো সচরাচর ইউজ হয়। তো শতাংশ, তারপরে কাঠা, গন্ডা, এগুলা ইউজ হবে আর কি। তো আমরা যেখানে ছিলাম, তাহলে এইটা হচ্ছে কিসের ক্ষেত্রে, 2 কাঠা অথবা আপনার জায়গা যদি তার নিচে হয়, তার মানে আপনার জায়গাটা যদি কত স্কয়ার ফিটের হয়, 720 এর ডাবল হলে 1440, তাই না? 1440 স্কয়ার ফিট অথবা তার কম। তখন আপনাকে কি বলছে, সামনে কতটুকু জায়গা ছাড়তে হবে, এটা মিটারে দেওয়া আছে কিন্তু 1.5 মিটার, পিছনে 1 মিটার, পাশে দুই পাশে কত, এটা হচ্ছে মিনিমাম এতটুকু জায়গা ছেড়ে দিতে হবে। এখন যে জায়গা ছেড়ে দেওয়া মানে কি বোঝাচ্ছে, জায়গা ছেড়ে দেওয়া মানে বোঝাচ্ছে আমাদের দেশে আমরা একেবারে ছেড়ে দিব না, তাই না? আমরা ছেড়ে দেওয়া বলতে বুঝে আমাদের যদি ভেরিয়েশন থাকে, ফ্লোরের মধ্যে ভেরিয়েশন থাকবে অবশ্যই, তাই না? যেমন এটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আমি দেখাচ্ছি, এটা গ্রাউন্ড ফ্লোর একটা দিয়ে বুঝতে পারবো। দেখেন এই যে আমরা সাধারণত শহরে দেখবেন কি আমাদের কলামগুলো অবশ্যই একটু ভিতরে থাকে, তাই না? এই যে আমাদের যে মেন স্ট্রাকচার থেকে কতটুকু আমরা জায়গা ছাড়তেছি, এটা ঠিক আছে? উপরে গিয়ে আমরা আবার কি অন্য কথা আছে, যে আমি যে জায়গাটা ছাড়বো সেটাকে আবার উপরে গিয়ে নিতে পারবো কিনা, এটার ব্যাপারে বিধিমালায় বলা আছে আর কি। তার মানে এটা মিন করতে হচ্ছে আপনার কোথায়, গ্রাউন্ড লেভেলে। গ্রাউন্ড লেভেলে আপনার মেন স্ট্রাকচারের বাইরে কতটুকু জায়গা অবশ্যই কি ম্যান্ডেটরিলি জায়গা ছাড়তে হবে। তার মানে আমরা কলামগুলো এখানে আর দিতে পারবো না, আমার মেইন ওয়াল ওখানে দিতে পারবো না। দেখবেন অনেক সময় এখন আমাদের দেশে কি করে, কলাম দিছে যে জামান হাইস, এখানে আসার সময় জামান দেখতেছেন না,
এটা কি করছিল, ওরা আগে সামনে বেরিয়ে আসে, পরে কি করছে, নালা যখন করতে গেছে ভেঙে দিছে, এখন কি নালা বরাবর হয়ে গেছে, তাই না? এখন নালা বরাবর যদি হয়ে যায়, তার জায়গা থেকে যতটুকু জায়গা ছাড়ার কথা সে কিন্তু কি হয়তো নাই। এখন রাজক যখন আসবে তখন কি আবার তার বিধিমালা অনুযায়ী অন্য কিছু করতে পারে, ঠিক আছে? এখন যারা মানছে তারা কারা মানছে, নালার যারা করছে, তাই না? তো এখানে ব্যাপার আছে আর কি। রাজকে দেখবে আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম যারা ক্লায়েন্ট নিজস্ব বিল্ডিং করে তারা জায়গা ছাড়ে না, কি করে, ভায়োলেশন করে আর কি। সেজন্য রাজক সিডিআর কিছুদিন পর পর কি ভাঙতে যায়, আবার টাকাও খাইতে পারে, জানেন? তো কিন্তু যারা ডেভেলপার্স কোম্পানি তারা কিন্তু রুলস ফলো করে যাতে পরবর্তীতে কি কোনো ভাঙ্গা ভাঙ্গি না হয়। তার মানে এখানে বলছে কি মেন স্ট্রাকচারটা আপনি কতটুকু থাকবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের সেটব্যাকের কথাবার্তা। হ্যাঁ, কিছু জিনিস চেঞ্জ থাকে আর কি। সাধারণত সেটব্যাকস এর ব্যাপারটা উপজেলায় গিয়ে একটু কি আরেকটু ইয়া থাকে, এটা ওই উপজেলার জন্য আবার আলাদা একটা বিধিমালা আছে, ঠিক আছে? কিন্তু মোটামুটি এইটাই থাকে, সেটব্যাকস এর ক্ষেত্রে এটাই থাকে আর কি। হয়তো ওখানে কি কিছু ছাড় থাকে আর কি। তো এই যে এই চারটাকে আপনাকে ফলো করতে হবে, তার মানে আপনার জায়গার উপর নির্ভর করে আপনার জায়গা ছাড়ার পরিমাণটা কি করবে, নির্ভর করবে। প্রত্যেকটা জায়গায় ছাড়ার পরিমাণ সেম না, দেখেন এখানে কিন্তু ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে, যত জায়গা বড় হচ্ছে ছাড়ার পরিমাণ কি হচ্ছে, বাড়তেছে। তার মানে জায়গা বড় হইলে আপনার ছাড়তে হবে বেশি। এটার সাথে আরেকটা রুলস বলছি, কি রুলস, এমজিসি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। এটা কিন্তু আলাদা, ওইটা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ রুলসটা আলাদা, ওইটা ওইখানে আছে, ঠিক আছে? তো এখানে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন যে আমি একটু জাস্ট বোঝার সুবিধার্থে বলে যাচ্ছে। এখানে এই ভ্যালুটা কোত্থেকে কাউন্ট করতেছে, 1.5, এটা কোত্থেকে, বাউন্ডারি থেকে, আপনার বাউন্ডারি থেকে, ঠিক আছে? এগুলা বাউন্ডারি থেকে। তো বাউন্ডারির বাইরেও কথাবার্তা আছে, যে এটাই ম্যান্ডেটরি তা না, এটার বাইরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে নিচে লেখা আছে, দেখেন। এটা আবার রাস্তার ব্যাপারে একটা কথা বলা আছে। এখানে রাস্তার কথা বলছে, রাস্তার কথা বলে নাই। এটা থাকার কথা, আমরা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজে গেলে মেবি পাবো না, এখানে রাস্তার কোনো পরিমাণ আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে বুঝি আর কি। এখানে বলছে রাস্তার প্রস্থ মানে কি, আপনার যেদিকে ফ্রন্ট, আপনার বিল্ডিং এর ফ্রন্ট থাকবে, ওই ফ্রন্টের দিকে যে রাস্তাটা থাকবে, যেমন আমাদের এখানে রাস্তা আছে, তাই না? আমরা সাধারণত ফ্রন্ট হিসাব করি যেদিকে রোড থাকে সেই হিসাব করে, ঠিক আছে? রাস্তার প্রস্থ যাহাই থাকুক না কেন মানে কি, আমাদের এখানে রাস্তা আর ভিতরের কোন রাস্তার প্রস্থ সেম হবে না, তাই না? এটা কিন্তু রুলস আছে, যে সিডিএ তে রুলস আছে ম্যাক্সিমাম 6 মিটার হইতে হয়, এরকম একটা রুলস পরে দেখবেন আর কি। এখানে বলছে সাপোজ আমার 6 মিটার, একটা রাস্তা আছে 6 মিটার, আরেকটা রাস্তা আছে সাপোজ আমার 12 ফিটের বা 3 মিটার। তাহলে এখানে বলছে আপনার রাস্তাটার প্রস্থ কি হোক না কেন, যাই থাকুক না কেন, কোনো ফ্যাক্ট না। আমরা যদি আমাদের এখানে বুঝাই, যে আমাদের ড্রয়িংটাতে আমরা বুঝতে পারি, সাপোজ এখানে একটা রোড আছে সামনে দিয়ে, ঠিক আছে? এদিক দিয়ে একটা আমাদের সাপোজ রোড আছে, আমি ফ্রন্ট এদিকে না ধরে এদিকে দেখাচ্ছে, ঠিক আছে, বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এখানে একটা আমার রোড আছে, এখন এই রোডের প্রস্থ হচ্ছে 6 মিটার সাপোজ, ঠিক আছে? তাহলে 6 মিটার, এবং এদিকে কতটুকু ছাড়তে হবে ফ্রন্টে, এটা তো আমরা অলরেডি আগে বলে দিছি 1.5, আমরা ধরে নিলাম ওই জায়গাটাই আমার এখানে 1.5। এই রোজটা কি বলতেছে, এই রোজটা বলছে যাই থাকুক না কেন রাস্তার কেন্দ্র হতে 6.5 মিটার হইতে হবে। কোনটা, ওই যে কতটুকু জায়গা আপনি ছাড়বেন সেটা, ঠিক আছে? তাহলে এখানে কি বোঝাচ্ছে, আমরা এই যে জায়গাটা আমরা যে বললাম, আমার একজনের রাস্তা আছে 6 মিটার, তাহলে 6 মিটারের অর্ধেক কত, 3 মিটার, তাহলে এখানে ছাড়তে হয় কত, 1.5 মিটার। তাহলে 1.5 প্লাস 3 কত হচ্ছে, 4.5 হচ্ছে, ওটা মিলতেছে, তাই না? 1.5 প্লাস 6 মিটার রোড কইলে, কারণ আপনার রোড হচ্ছে 3 মিটারের, আপনার সামনে আছে রোড কত, 3 মিটারের। তখন কি করবেন, তখনও হিসাব করতে হবে এই 3 মিটারের অর্ধেক কত, 1.5। তারপরে বাউন্ডারি থেকে আপনার 4 মিটার 4.5 পাইলে তো হলে কত ভিতরে যেতে হবে, আরো 3 মিটার ভিতরে যেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেটরি। বলছে কি বাউন্ডারি থেকে 1.5 মিটার, ঠিক আছে, কিন্তু রাস্তাও কি দেখতে হবে। তার মানে রাস্তার প্রস্থ যাই হোক না কেন, রাস্তার মিড থেকে আপনার ফ্রন্টের যে ফ্রন্টের যতটুকু আপনি জায়গা ছাড়বেন সেই মাপটা কত হইতে হবে, মিনিমাম 4.5 হইতে হবে। তখন আপনার 1.5 হিসাব করলে আর হবে না, ঠিক আছে? এখন রাস্তা আছে হচ্ছে সাপোজ 8 মিটার, তাহলে এখানে কত হয়, 4 মিটার। আপনি এখানে 0.5 ছাড়তে পারবেন,
মানে 4 প্লাস 0.5 হলে তো 4.5 হচ্ছে, তখন আবার ওটাতে যাওয়া যাবে না, তখন হিসাব করতে হবে কি বাউন্ডারি থেকে মিনিমাম কত ছাড়তে হয় 1.5। ঠিক আছে, মানে দুইটার মধ্যে কি অবশ্যই আপনাকে কি থাকতে হবে, ব্যালেন্সে থাকতে হবে, যেটা বেশি হবে সেটাই ছাড়তে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কথাবার্তা এটার ক্ষেত্রে, যে আমাদের এবং প্লটের সীমানা হতে 1.5 মিটার দূরত্বের মধ্যে যাহা অধিক হয়। এখানে 1.5 মিটার কেন বলছে, ম্যাক্সিমাম এখানে সবগুলো কিন্তু 1.5 লেখা আছে। ফ্রন্টে আপনার জায়গার মাপ যাই থাক না কেন কি বলছে, ফ্রন্টে কিন্তু 1.5, পিছনের দিকে সামনের দিকে বাড়ছে কমছে এটা ঠিক আছে। তো এখানে 1.5 যেহেতু এটা ফিক্স, এই জন্য বলছে কি ওই যে 4.5 ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাও যে 6 মিটার রোডের কথা বলে আর কি। হ্যাঁ, আপনার ফ্রন্ট হিসাব করবেন, যেদিকে সাইড বলতে কোনো কিছু না, রোডটা হচ্ছে আপনার রোড যেদিকে ওইদিকে আপনার ফ্রন্ট হিসাব করতে হবে। এটার ব্যাপারে কথাবার্তা আছে, এই জন্য বললাম বিধিমালা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর কি, যে আপনার ফ্রন্ট কোনটা। এটার আবার এরকম হইতে পারে আপনার একটা বিল্ডিং এর 2 দিকে রাস্তা থাকতে পারে, 3 দিকেও রাস্তা থাকতে পারে, তখন কোনটা ফ্রন্ট হিসেবে আপনার যেদিকে এন্ট্রি দিবেন ওটাই আপনার ফ্রন্ট রোড। জানেন এখানে এগুলা অনেক ডিটেইলস লেখা আছে আর কি এখানে। তো এটা বিএনবিসি তে গেলে আরো ভালো লেখা থাকবে, যে আমরা এখানে এটার কথা বলছি, এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, আজকে আমরা আমাদের কাজে চলে যাবো। এর পরের এখানে কিন্তু সেটব্যাক রুলস নিয়ে আরো অনেক কথাবার্তা লিখছে, দেখছেন। ওই যে আমরা বলছিলাম যে কতটুকু জায়গা আপনি ছাড়ছেন, যে 4.5 ছাড়ছেন, এরপরে আবার উপরে গিয়ে আপনি জায়গাটা নিতে পারবেন কিনা, কারণ এই যে ডেপথ কিন্তু চেঞ্জ হয়েছে, ডিটেইল এরিয়া প্ল্যানটা কিন্তু ঢাকার জন্য চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই কারণে আমরা এটা এখন আমরা কিন্তু আমাদের চিটাং এর তা চেঞ্জ হয় নাই। দেখেন এখানে কি বলছে, একটি কাঠামোর চারপাশে আবশ্যিক অনাচ্ছাদিত স্থান, মানে যেটা আপনি ছেড়ে দিচ্ছেন, যেটা আপনার মেইন কনস্ট্রাকশন থাকবে না, সর্বোচ্চ 50% পাকা হইতে পারবে। পাকা হইতে পারবে মানে কি 50% আপনি যে কাস্টিং করতে পারবেন, ঢালাই করতে পারবেন, ইউজ করবেন না, এটা হয়তো আপনি কি করে দিচ্ছেন, ঢালাই করে দিচ্ছেন। 50% ঢালাই করতে বলছে, আর কিছু 50% কি রাখতে বলছে, ফিনিশ গ্রাউন্ড লেভেল, মানে মাটি রাখতে বলছে। ঠিক আছে, মানে আপনি পুরাটাই কি করে দিতে পারবেন না, ঢালাই করে একেবারে আমি কি কোনো মাটি রাখা, এখানে বিধিমালা লেখা আছে, কেন লেখা আছে, যাতে আপনার মাটি থাকলে যে বৃষ্টির পানি এই পানি সেই পানি পরে এগুলো কি হবে, মাটির নিচে যাবে। এটা কিন্তু বিধিমালায় আছে। আমাদের দেশে কি, আমাদের দেশে তো শহরের কোথায় কি, তো এই জিনিসগুলা কিন্তু এখানে লেখা আছে। এবং এই জায়গা ফিনিশ লেভেল হতে 4 মিটার বা প্লেন লেভেল হতে 3 মিটার উচ্চতায় ছাদ হইতে পারবে, এখানে লেখা আছে। কিন্তু ওই যেটার কথা বলছি যে আমি ছেড়ে দিছি, ওটার মধ্যে আপনি যেমন দেখবেন আমাদের ক্ষেত্রে অনেক সময় কি করে, আমরা যে পার্কিং এর ওই জায়গাটা ইয়া করে না, পার্কিং ওখানে কি দিয়ে দেয়, একটা শেড দিয়ে দেয়, যাতে কি ওই জায়গাটা সেই, কিন্তু এটা মেইন স্ট্রাকচার না, এখানে অন্য কিছু হয়তো রাখতেছে। তো এটাও কিন্তু এখানে বলা আছে, এই 50% ফ্লটের ফিনিশ গ্রাউন্ড লেভেল হইতে 4 মিটার বা প্লেন হইতে 3 মিটার উচ্চতা যাহা কম ছাদ হইতে পারবে। এই আবৃত পরিসর ছাদ কোনোভাবে সেটব্যাক স্পেস এর মধ্যে তৈরি করা যাবে না, শুধুমাত্র পার্কিং বা নিরাপত্তা বোর্ড ব্যতীত। বুঝি বললাম যে আমাদের গার্ড রুম করে, তারপরে যে পার্কিং এর যে জায়গাটা অনেক সময় কি আপনার ওখানে বিম থাকলে তো সে আর ইয়া করতে পারতেন না, তারপর ইউজ করার কথা বলা আছে আর কি, যে আপনি এটা কি করতে পারবেন, এগুলো পড়বেন আর কি, আরো ভালো করে বুঝতে পারবেন। এরপরে যে কথাটা যে আমি বলতে চাইছিলাম, যে উপরে গিয়ে আমরা আবশ্যিক অনাচ্ছিত স্থানে 50% ভূমিতলে উন্মুক্ত রাখতে হবে, মানে 50% সব সময় কি রাখতে হবে, সারফেসে উন্মুক্ত, যাহা বৃষ্টির পানি যায়, আমি যেটা বলছি কথাটা, বৃষ্টির পানি যাতে কি হয়, সিপে যায়। আমাদের দেশে এই জিনিসটা ফলো করা হচ্ছে না, দেখে কি হচ্ছে, পানি কোথায় সব রাস্তায় আসতেছে, আর কোথায় আমাদের রাস্তার পানিগুলো আসতেছে। কিন্তু যদি এটা সিপেজ হইতে পারতো, অনেক পানি কি আমাদের ভূগর্ভস্থ যাইতো আর কি। এটা এই জিনিসগুলো ফলো না করার কারণে কিন্তু আমাদের কি, এবং বলছে ভূমি সমতলে অনাচ্ছাদিত 50% মধ্যে বেসমেন্ট কোনোভাবে বর্ধিত করতে পারবেন। ওই যে বেসমেন্ট করা অনেক সময় করে না, আমাদের দেশে এটা কিন্তু সবচেয়ে বেশি ভায়োলেশন করেন। উপরে হয়তো আমার কলামটা ভিতরে, কিন্তু বেসমেন্টের ওখানে কি করছে, বেসমেন্টের রিটেনিং ওয়াল করছে একদম বাইরে, তাই না, এটা করে এটা কি করে করছে, নিয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের দেশে মেনটেন করতেছে না, দেখে অনেক ধরনের কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এরপরে বলছে কি উপরের কথা, তো নিচের কথাবার্তা বলছে, ইমারতের দ্বিতীয় বা চতুর্থ তলার সম্মুখের ব্যালকনি সমূহ, তার মানে যে জায়গাটা ছাড়ছি আমরা ব্যালকনি রাখি, তাই না, ব্যালকনিতে ব্যবহৃত বেষ্টনীর উচ্চতা সর্বোচ্চ এত মিটার হইতে হবে। তার মানে এখানে বলছে কত, এটা একটা এত মিলিমিটার, মানে 1.2 মিটার উচ্চতার হাইটের কথা বলছে। এরপরে এখানে আবার বলছে ব্যালকনির ক্ষেত্রফল ইমারতের সম্মুখের প্রস্থের, সাপোজ আপনার সামনে আছে 50 ফিট, এই 50 ফিটের কত পার্সেন্ট আপনি ব্যালকনির, বেশি ব্যালকনি রাখতে পারবেন না, 30%। ঠিক আছে,
তার মানে সাপোজ 100 ফিট আছে, তাহলে 100 ফিটের মধ্যে আপনি 30 ফিট কি রাখতে পারবেন, ব্যালকনি হিসেবে আপনি ইউজ করতে পারবেন, বাকি 70 ফিট কি থাকতে হবে, খালি থাকতে হবে। কিন্তু আমাদের দেশে কি, আমাদের দেশে ওটা পুরাটা কি করে ফেলে, এবং ইভেন শুধু ব্যালকনি না, ওখানে কি চলে আসে, ওখানে বাথরুমও চলে আসে। মেন স্ট্রাকচার কিন্তু আনার ব্যাপারে কি আছে এখানে, যে 1 মিটার প্রস্থ বিবেচনা করলে এখানে আরো কথাবার্তা আছে, 30% অথবা 1 মিটার যে প্রস্থ বিবেচনা করলে যেটা বেশি হয়, ঠিক আছে, এই যে যেটা কম হবে সেটা নিতে হবে। কোন অবস্থাতে ইমারতের সেটব্যাকের মধ্যে এই ব্যালকনি বর্ধিত হইতে পারিবে না। এখানে কিন্তু কি বলে দিছে, যে যে সেটব্যাক রাখছেন এটার মধ্যে কি ব্যালকনি বর্ধিত, এখানে আরো কথাবার্তা আছে আর কি। হ্যাঁ, যেতে পারবেন আর কি। হ্যাঁ, কিছু ওই যে কিছু রিয়াদি আছে, সম্মুখে বলছে কি এত%, এটার ব্যাপারে চারপাশের ব্যাপারে আরো কথাবার্তা আছে, এখানে কিন্তু শেষ না আর কি, মানে আরো কিছু প্রভিশন আছে। এখানে দেখেন ওই যে সেটব্যাকের অতিরিক্ত স্পেস ছাড়িয়ে ইমারত নির্মাণ করলে কার্নিশের মাপ, কার্নিশ মানে কি, যেটা আমরা বের করে রাখি, তাই না, সম্মুখের দিকে সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত করা যাবে, এর অধিক বৃদ্ধি করলে অতিরিক্ত অংশ ভূমি আচ্ছাদনের পরিমাপে অন্তর্ভুক্ত হবে। তার মানে কি, সাপোজ আপনাকে বলছে 2 মিটার বের করতে, আপনি বের করছেন 3 মিটার, তাহলে 1 মিটার বেশি বের করছেন না, এই 1 মিটার বেশি বের করার কারণে কি প্রবলেম হবে, বলছে যে সর্বোচ্চ ভূমি আচ্ছাদন, আপনি যদি একটা ফ্লোরে ভূমি আচ্ছাদনের পরিমাণ বেশি নিয়ে নেন, তাহলে আপনার কত তলা পাবেন এদিকে কমে আসবে। মানে কি, আপনি একটা এলাকার, এটা নির্ভর, এটাই বললাম যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আসছেন বা এই যে প্ল্যানিং করবেন, এখানে আপনাদের এই জিনিসগুলো অনেক নলেজ রাখতে হবে। যে আপনি সাপোজ একটা পরের লেখা আছে, যে আমি আরেকটু দেখাই, আমি শেষ করে দিচ্ছি আর কি, এগুলা জাস্ট যাতে আপনারা বাসায় গিয়ে দেখতে পারেন এটা বোঝার জন্য আমি এখানে এটা লিখতেছি, যে যেটা আমরা বলছিলাম এমজিসি, এই যে 2 কাঠার নিচে রাস্তার প্রস্থ, যে রাস্তার প্রস্থ 6 মিটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 8 মিটার রাস্তা থাকতে হয়, ঠিক আছে। রাস্তা যদি কম থাকে তাহলে কিন্তু আবার বিল্ডিং এর আপনার জায়গা, এখানে যেমন বলছে যে সাপোজ আমরা হিসাব করে পাইলাম আপনার এই যে 5 কাঠা জায়গায় ফার, আমি এগুলো পরের দিকে দেখাবো, ফার থেকে কিভাবে আপনার কত তলা পাচ্ছি সেটা নির্ভর করবে, কত পার্সেন্ট কভার করতে পারবেন আপনি, মানে টোটাল ল্যান্ডের 60% জায়গায় আপনি বিল্ডিং করতে পারবেন, বাকি 40% কি দিতে হবে, ছায়রা দিতে হবে। একটা হচ্ছে সেটব্যাক রুলস, আর একটা হচ্ছে কি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, যেটা বড় হবে সেটা রাখতে হবে। মানে সেটব্যাকের পরিমাণ যদি বড় হয় তাহলে ওটা কাউন্ট করতে হবে, এমজিসি যদি বড় হয় তাহলে এমজিসিটাই রাখতে হবে, দুইটার মধ্যে যেটা বড় হয়, ঠিক আছে। তো এই দুইটা হিসাব করে কত তলা হবে সেটা নির্ভর করবে। তো এখন যে রাস্তার পরিমাণ যদি 6 মিটার থেকে কমে আসে তাহলে কি হবে, এইটার পরিমাণও কমে আসবে, এই ফারের পরিমাণও কি হয়, কমে আসে, ঠিক আছে। এগুলোর ব্যাপারে নিচে আপনারা পড়বেন পরবর্তীতে, আমি এগুলো লাস্টের দিকে যখন ইয়ে করবো তখন আপনাদের জন্য সুবিধা হবে আর কি। এই যে এই জায়গায় লেখা থাকবে, শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে ফারের। আবার প্রত্যেকটা বিল্ডিং এর ফার কিন্তু কিনা একই না, আবাসিক বিল্ডিং, তারপরে এই একাডেমিক বিল্ডিং, তারপর কমার্শিয়াল বিল্ডিং, এদের কিন্তু কি আলাদা, কি কি আছে, আলাদা আছে। ইমারতের শ্রেণী, এটা কিন্তু উপরে লেখা আছে, ইমারতের শ্রেণী বলতে কি বোঝায়, যে F1 F2, ইমারতের শ্রেণী F2 থেকে F5, দোকান বাজার এগুলা বোঝায়। তার মানে কি আপনাদের এই জিনিসগুলা ক্লাসগুলা জানতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এমজিসি বা ফার এর জন্য ক্লাসিফাই করছে আর কি। যেমন এটা বলছে কি ই টাইপের সমাবেশ বা ধর্মীয় ভবন হইলে, তো প্রত্যেকটা এর জন্য কি আলাদা আলাদা দেয়া আছে। আচ্ছা, আমরা এখানে আজকে শেষ করি আর কি, আমরা আমাদের ইয়েতে চলে যাই। সবাই ওপেন করেন আর কি, হ্যাঁ সবার ইয়েতে এখনো ওপেন না করে বসে আছেন সবাই সবাই হ্যাঁ। এখন আজকে আমরা যেটা দেখবো বলছিলাম, যে আমরা এই যে ব্লগগুলা কিভাবে আমরা বানাবো, বা কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোনো ব্লগ বানাবো না কেন, এখন এত ধরনের ব্লগ লাইব্রেরি অনলাইনেও পাওয়া যায়, আপনি এগুলা ইউজ করে শেষ করতে পারবেন না, তাই না। যেমন আমরা ওয়াইকিওয়ার্ডসে যেগুলো পাইছি 6-7 ধরনের ব্যাড আছে, আপনার এখানে আমরা বলছি কি ব্যাডটা কোন ধরনের সেটা ফ্যাক্ট না, একটা ক্লায়েন্টকে একটা আইডিয়া দেওয়া যে এখানে এই সাইজের একটা আপনি ব্যাড বসাতে পারবেন বা এই ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখানের জন্য আমাদের কি করতে হবে, দেন প্রথম যে জিনিসটা হচ্ছে আমরা বলছিলাম ওয়াইকিওয়ার্ডস এর বাইরে হইলে আপনাকে অবশ্যই একটা অটোক্যাডের
ক্যাড লাইব্রেরি, ব্লকের লাইব্রেরি রাখবে। যেমন আমার এখানে আছে, আমি যদি আমার দেখাই যে অটোক্যাডের এখানে আমার কাছে মেবি থাকার কথা, এই যে ক্যাড ব্লক, অটোক্যাড ব্লকের অনেকগুলা আপনাদের এগুলা লাগবে, আপনারা নিতে পারবেন, অথবা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো আর কি আমি আজকে জাস্ট। ঠিক আছে, তো সবার অনলাইন কানেকশন আছে কিনা, নেট আছে কিনা দেখেন, একটু কনফার্ম করেন, আমরা অনলাইনে চলে যাবো। যেমন এখানে আমার কাছে এগুলো হচ্ছে অফলাইনের যে জিনিসগুলো দেয়া আছে, এখানে আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা এখানে স্ক্যাটার করে আছে। যেমন এই যে আমরা মোটরসাইকেলে যদি ঢুকি, এটা হচ্ছে কি মোটরসাইকেলের মোটামুটি কিছু ব্লক ইউজ করার জন্য আছে। এই যে এগুলো হচ্ছে টপ ভিউ, তাই না, এটা হচ্ছে সাইড ভিউ। যখন এলিভেশন টেনশন করে আমরা, তাহলে আমরা এগুলা এখান থেকে কিভাবে ইউজ করব। ঠিক আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করে দেখবেন এটাতে যে এডিট ব্লক নামে আসছে, তাই না, মানে এটা ব্লক করা আছে। আমরা এখানে ওকে দিয়ে করে এগুলাকে বিভিন্ন ধরনের চেঞ্জে যেতে পারবো। এটা হচ্ছে কি আপনার যদি এরকম লাইব্রেরি থাকে ওখান থেকে ইউজ করার কথা বলছি। যেমন আমি এখানে যদি ফার্নিচারে যাই, আমি জাস্ট একটু দেখালে আপনারা বুঝতে, যেমন এখানে এটা কিসের, ওই যে আমরা ওখানে সোফা ইউজ করছিলাম, তাই না, এটা একটা সোফার ইয়া। তাহলে একটা ফাইল থেকে এটা তো আছে আমার এই ফাইলে, তাই না, এই ফাইলটাতে আছে। তাহলে এই ফাইল থেকে এটা আমার ফাইলে কিভাবে নিব, সেটা সহজ হচ্ছে ক্লিপবোর্ডে কপি করে নিয়ে যাওয়া। ক্লিপবোর্ডে কপি করা মানে কি, আমি সিলেক্ট করলাম, ক্লিপবোর্ডে কপি করতে হলে শর্টকাট কন্ট্রোল সি, আমার কন্ট্রোল সি দিয়ে আমি আমার এই যে আমারটাতে আসলাম, এরপর এখানে কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পরে এই যে দেখেন এটা কি আসছে, এখানে আসছে কিন্তু অনেক বড় সাইজের আসছে। কেন, কারণ ওখানকার ইউনিট আর এখানকার ইউনিটের মধ্যে কি আছে, ডিফারেন্স আছে। আমার ব্লক লাইব্রেরি ইউনিট আর এখানকার ইউনিটের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে ওখান থেকে যদি আমি আনি, তাহলে আমাকে এখানে এটাকে কি করতে হবে, রিসাইজ করতে হবে, তাই না। তাহলে এই রিসাইজটা আমরা কিভাবে করবো আগে সেটা দেখি। আপনারা সবাই একটু অনলাইনে চলে যাই, আমরা অনলাইন থেকে কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন দেখবেন। অটোক্যাডের এখন হাজার হাজার কোটি কোটি ব্লক আপনার কোথায় আছে, এখানে অনলাইনে পাবেন। আপনি যদি ফ্রি ক্যাড ব্লক দিয়ে ক্যাড ব্লক ডাউনলোড দিয়ে সার্চ দেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে যেগুলা কি আপনাকে ফ্রি ক্যাড ব্লক দিবে। ঠিক আছে, সাথে সাথে করেন, নাইলে আমরা আগাতে পারবো না আর কি। দেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনোটাতে আপনি নিতে পারেন। যেহেতু এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনাকে পেইড ভার্সন, আমরা তো পেইড ইউজ করার দরকার, আমরা ফ্রি ইউজ করে শেষ করতে পারবো না, পেইডে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এর মধ্যে দেখবেন এই যে এখানে কয়েকটা মোটামুটি এই যে dwgmodels.com, এটা একটা freecadblog.com, cadblogs.net, এরকম অনেকগুলো আলাদা আলাদা ফ্রি ডাউনলোড আছে। আমি আগে যে কোনো একটাতে ঢুকি, আমি এটাতেই ঢুকি আর কি। এটাতে প্রত্যেকটাতে কি একইভাবে থাকবে, একইভাবে থাকবে না। কিছু ইয়াতে আপনার এটা জিপ ফাইল করা থাকতে পারে, কিছু ইয়াতে আপনার হয়তো ব্লক করা নাও থাকতে পারে। ঠিক আছে, আমি জাস্ট একটাতে ঢুকে দেখাই যে কি করবেন। আবার প্রত্যেকটা থেকে ডাউনলোড করার সিস্টেম এক হবে না, তাই না, আপনাকে ডাউনলোড করাটা তো অবশ্যই নিজে থেকে ইয়া করতে হবে আর কি। যেমন আমি ঢুকছি হচ্ছে এটাতে, কোনটাতে, যে dwgmodels.com। ঠিক আছে, এটাতে ম্যাক্সিমাম অনেক কিছু পাওয়া যায়। এটাতে ঢোকার পর দেখবেন এখানে এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আর্কিটেকচারাল ডিটেইল, ফার্নিচার ক্যাড ব্লক, আমি ফার্নিচার ক্যাড ব্লকে ঢুকি। ঠিক আছে, ফার্নিচার ক্যাড ব্লকের মধ্যে আবার বিভিন্ন ধরনের ওদের ব্লক ভাগ করা আছে, মানে বিভিন্ন অপশন ভাগ করা আছে। আমি যে কোনো একটাতে ঢুকি। যেমন এখানে কিন্তু এগুলা কিন্তু কিনা ফ্রি না, পেইড, তাই না। তাহলে পেইডে যাওয়ার দরকার নাই, যেগুলো ফ্রি থাকবে আপনি সেগুলো আমরা ইউজ করবো যদি আমাদের ইয়ার মধ্যে থাকে, নাহলে আমরা অন্য ইয়া থেকে ইউজ করবো। আমি ফ্রিটাতে ঢুকি একটু দেখার জন্য যে এখানে অ্যাকচুয়ালি কিভাবে থাকে। এখানে যে ব্লকগুলো আছে এগুলো ডাউনলোড করার জন্য আপনি এটাতে ডাউনলোডে ক্লিক করলে সে ডাউনলোড হবে, যে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেক দিন তো আপনি ডাউনলোড করতে পারবেন না, তাই না। আপনার এরকম ব্লক কি করে রাখতে হবে, ব্লকের লাইব্রেরি আপনার এখানে একটা বানায় রাখবেন, যাতে কি আপনি যেটা ইউজ করবেন সবসময় যাতে এগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এটাতে যদি ক্লিক করে এখন আমার এটাতে ঢুকছে, তাই না, সরাসরি এটা কি ফাইল হিসেবে আসছে, সরাসরি ক্যাড ফাইল হয়ে ডাউনলোড হয়েছে, তাই না। এটাতে কি হিসেবে ডাউনলোড হয়েছে, সরাসরি কিন্তু ক্যাড ফাইল। ঠিক আছে, তাহলে এটাতে আমার জিপ ফাইল না, ক্যাড ফাইল যেহেতু আমার কি নাই, বেজাল তেমন নাই, সরাসরি আমি যখন ডাবল ক্লিক করছি এখানে এসে চলে আসছে। দেখেন সোফাগুলো একটু স্টাইল করে ওরা বানাইছে আর কি। এখন এটাও ঠিক সেম ভাবে এখান থেকে ইউজ করতে হলে আপনি কি করবেন, কন্ট্রোল সি, এখানে এনে কন্ট্রোল ভি করে এই আপনি আসলাম আমি। ঠিক আছে, এরপরে এটাকে আমরা কিভাবে স্কেলিং করব সেটা পরে দেখি। ঠিক আছে, এখন আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে যাই, এখান থেকে freecats.com, এটাতে কিন্তু অনেক ধরনের লাইব্রেরি আপনি পাবেন। এই যে cadblocks.net, এটাতে ম্যাক্সিমাম অনেক কিছু আপনি
অর্গানাইজড ওয়েতে পাবেন। আমি এটাতে একটু যাই, তারপর freecash.com এ যাচ্ছি। বুঝছেন? এখানেও কি, এখানেও হ্যাঁ একটু দেখেন, এগুলো এখন এখানে ডাউনলোড না করলে হবে, সমস্যা না, আপনাদের সব ডাউনলোড করতে হবে। আমি যে কোনো একটা ডাউনলোড করতে বলবো, এটা ডাউনলোড করলে হবে। আপনারা একটু দেখবেন যে আমি কি কি করতেছি আর কি। এগুলো ডাউনলোডের জন্য অনেক ওয়েবসাইট আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার থেকেও নিয়ে যেতে পারেন। এগুলো আমার এখানে ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো এই যে আমি জাস্ট দেখাচ্ছি আপনারা অনলাইন থেকে কিভাবে পাবেন। এই যে ফার্নিচার, অটোক্যাড, ব্লক, এগুলো কিন্তু কি করা আছে, আলাদা আলাদা ইয়া অনুযায়ী ভাগ করা আছে, যে আপনার জন্য সুবিধা। তো এখানে যেমন আমি যে এই ফার্নিচার, এটাতে যদি ক্লিক করে মানে কিভাবে আসতেছে এটা দেখার জন্য আমি জাস্ট এখানে দেখাচ্ছি। দেখেন ফার্নিচারের মধ্যে কিন্তু আবার আবার কি আছে, বিভিন্ন অপশন আছে। ব্যাড ক্যাট ব্লক, ব্যাড ফ্রন্ট, ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন। আমাদের ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন লাগতেছে না, আমাদের কোনটা লাগবে, টপ বি। আমরা যেহেতু প্ল্যানের ক্ষেত্রে এটা লাগবে, ঠিক আছে। আমরা এটাতে ঢুকলাম, ঢুকে এখানে ডাউনলোড করার জন্য নিচে একটা অপশন থাকবে, কোথায়, এই ডাউনলোড। এখানে আবার একটা জিনিস খেয়াল রাখবেন আর কি, ইউজ করার সময় এখানে অনেক জায়গায় ডাউনলোড লেখা থাকে, তাই না। তো ডাউনলোড কোনটাতে ক্লিক করতে হবে এটা বুঝতে হবে। এটা কিন্তু অন্যদের একটা ইয়াতে একটা অ্যাডের একটা ডাউনলোড, ঠিক আছে। এটা হচ্ছে যে ডাউনলোড ক্যাট ব্লক, ঠিক আছে। এখানে এই জন্য অনেকে কি হয়তো এদিক থেকে একটাতে ক্লিক করে অন্যদিকে চলে যেতে পারেন, সেজন্য ডাউনলোড কোনটা করতে হবে সেটা একটু বুঝতে হবে। যেমন আমি যদি এখানে ডাউনলোড করে, আপনাদের ডাউনলোড করার আপাতত এখান থেকে দরকার নেই, অন্য একটা করবেন আর কি, যেহেতু এখানে সময় নষ্ট করবো না। আপনারা সবাই যা ঢুকবেন হচ্ছে এটাতে, এই যে ফ্রি অটোক্যাডস ব্লক, এটাতে একটু ঢুকেন, ঠিক আছে। এটাতে ঢোকার পিছনে কারণ হচ্ছে কি, এটাতে আমি যাচ্ছি হচ্ছে এই এই ওয়েবসাইটে ইয়াগুলা ব্লক করা থাকে না, মানে বানানো থাকবে কিন্তু কি করা থাকবে না, ওই যে ব্লক একসাথে ব্লক করা থাকবে না। তার মানে আমরা এখান থেকে ডাউনলোড করে কিভাবে ব্লক বানাবো, কিভাবে সাইজ করবো এটা শিখবো, তাহলে আমরা অন্যগুলো পারবো আর কি, ঠিক আছে। যেমন এই যে ফার্নিচার ক্যাট ব্লকস, এটাতে অ্যাড চললে অ্যাড দেখতে হবে আর কি, কিছুক্ষণ অ্যাড হয়তো দেখতে হইতে পারে। দেখেন এটাতে কি হিসেবে আসছে, জিপ ফাইল বা রার ফাইল হিসেবে আসছে, তাই না। এটা থেকে ডাউনলোড করে আপনি এরকম জিপ ফাইল বা রার ফাইল পাবেন। এই যে আমি এটাতে ক্লিক করে রার ফাইল আসছে, এটাকে আমি আমার ওয়েবসাইট, আমার যদি আনজিপ থাকে বা উইনরার থাকে, আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিব আর কি। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আপনারা যাতে এই প্রবলেম, যেমন এই যে এটা থেকে আমার একটা কি ফোল্ডার আসছে, এখানে যদি ঢুকি একটা ক্যাট ফাইল আছে, এই ক্যাট ফাইলে ডাবল ক্লিক করলে এখানে ওদের ব্লকগুলো কি বিভিন্ন ধরনের, এটা শুধুমাত্র ব্যাড একটা ডাউনলোড করছে, তার মানে আমি এটাই বুঝাচ্ছি। যেমন এখানে এই ফাইলটা যদি থাকে, মানে এই ক্যাট ফাইলটা, এই ব্লকটা যদি থাকে, আপনি এখানে অনেকগুলা ইয়ে পেয়ে গেছেন না, তাহলে আপনি যখন ব্যাড ইউজ করতে যাবেন এখান থেকে নিয়ে বসাই দিলে হবে। অথবা এখান থেকে নিয়ে আপনি কয়েকটাকে কি করে রাখতে পারেন, আপনার পছন্দ মতো, যে আমি এগুলাই সবসময় ইউজ করব, এগুলাকে নিয়ে আলাদা করে নিয়ে গিয়ে কালার করে অথবা সাইজ করে রাখতে পারেন, ঠিক আছে। জাস্ট এখানের সাথে আমার ওখানকার সাইজ নাও মিলতে পারে, আমি সেটার জন্য বলছি আর কি, ঠিক আছে। ঠিক সেম আমি যদি দেখাই, আমরা এখানে কি সাইজ আছে সেটা আমরা দেখতেছি না, আমরা আমাদের ওখানে যখন নিয়ে যাব তখন কিভাবে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট। কন্ট্রোল সি, এখানে এনে কন্ট্রোল ভি দিলাম, ভি দেন অবশ্যই লেয়ার মেইনটেইন করবেন আর কি, ফার্নিচারের জন্য ফার্নিচার লেয়ার মেইনটেইন করবেন। দেন এখানে আসার পরে এটা যেহেতু ব্লক, এটা ব্লকের সাথে ব্লকগুলো কি অটোমেটিক জিরো লেয়ারে হয়ে যায় যদি আপনি কোনো লেয়ার কালার দেয়া না থাকে। তো এটা সাইজ কি অনেক বড় না, তাহলে এটাকে আমার সাইজ করতে হবে আর কি, তাই না। এটা অলরেডি ডাবল ক্লিক করলে দেখবেন এটা ব্লক, এই যে ব্লক এডিটর আসছে, এখানে ঢুকে আমরা ব্লক এডিট করতে পারবো। তো আমার ফার্স্ট টার্গেট হবে ব্লক বানানো, তারপর আমরা ব্লক এডিট করব। ওকে, আসছেন freecash.com আসছেন, এটাতে ঢুকেন সবাই, একটা যখন একটা ডাউনলোড করে আমরা দেখবো আর কি। এখান থেকে আপনি একটা যে আমরা এখানে ফার্নিচারে দিই আর কি, ঠিক আছে, ফার্নিচারে ক্লিক করেন। বসেন, ফার্নিচারে করার পর নিচের দিকে আসলে এখানে কিছুক্ষণ অ্যাড দেখাবে, এটা দেখতে হবে আর কি, ম্যান্ডেটরি, কিছু করার থাকবে না। দেন এখানে কিন্তু আলাদা আলাদা ওইভাবে নাই, কি আছে শুধুমাত্র প্রত্যেকটার জন্য একটা একটা আলাদা আলাদা ইয়া করে দেওয়া আছে। আপনি এখানে সার্চ দিলেও পাবেন যে আপনি কি চাচ্ছেন, এখানে সার্চ দিলে ব্যাড সার্চ দিলে আসবে আর কি, তাই না। এখানে যদি আমি যে ব্যাড দিই তাহলে শুধু ব্যাডের গুলাই আসবে, ঠিক আছে। তো এই যে ব্যাডের গুলাই আসছে, এরকম বিভিন্ন ধরনের ফার্নিচার গুলো আপনি ইয়া পাবেন। তো এখান থেকে আমরা কি করব, ডাউনলোড করব যে কোনো একটা, আমরা এটাকে ক্যান্সেল করি, এখানে যে কোনো একটা ব্যাড আমরা ডাউনলোড করি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রি ডাবল বেড, এটা পাইছেন তো নাকি, প্রথমে এটা থাকার কথা ডাবল বেড, এটাতে ক্লিক করেন।
ক্লিক করার পরে কিছুক্ষণ অ্যাড রান হবে আর কি, ঠিক আছে, কিছুক্ষণ অ্যাড রান হতে পারে। কি হিসেবে ডাউনলোড করবো আমরা? DWG, অবশ্যই আমাদের ক্যাট ফাইল। তাহলে DWG তে ক্লিক করবেন, ক্লিক করার পর কিছু এই যে আমারটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়েছে সবার হচ্ছে। এই যে ফ্রি ক্যাশ ডট ব্লকে যেগুলো, এগুলো যদি আপনি ডাবল ক্লিক করেন দেখবেন একটা একটা সিলেক্ট হচ্ছে, তার মানে এগুলো কি নাই, ব্লক করা নাই, ঠিক আছে। তার মানে আমরা এগুলাকে ব্লক বানাবো। এখানে আপনি ডাবল ক্লিক করলে কোনো লাভ হবে না আর কি, তাই না? তার মানে এগুলা ওরা ওরা ডিজাইনটা বানাইছে কিন্তু ব্লক ওরা করে নাই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ব্লক করব, একটাকে করতে হলে আপনি সবগুলা করতে পারার কথা কি আসছে, সবাই পাইছেন? হ্যাঁ, আচ্ছা এখন এখান থেকে আমরা কোথায় নিয়ে যাবো? অবশ্যই সবগুলোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, আর এখানে এনে কন্ট্রোল ভি, ঠিক আছে, ভি দিয়ে আপনি যেখানে রাখবেন সেখানে রাখেন, একটু ইয়া করে রাখবেন যাতে পরবর্তীতে আমরা স্কেল করতে পারি। ওকে, এটাকে কি করতে হইতে পারে? ভাঙতে হইতে পারে, ঠিক আছে। তাহলে দেখেন আমার এটা কিন্তু ব্লক করা আছে, তাই না? আগে এটা কিন্তু ব্লক নাই আর কি, ঠিক আছে। আপনারা যদি ইয়া করে থাকেন এগুলো, এই যে আমরা এখানে যেগুলো ইউজ করছি ওয়াই কিওয়ার্ডস থেকে যেগুলো ইউজ করছি এগুলো কিন্তু ব্লক করা, ঠিক আছে। আমি ডাবল ক্লিক করলে দেখবেন এগুলো কি ব্লক এডিটর হবে। তাহলে কোনো কিছু যদি ব্লক করা থাকে তাকে ভাঙতে হলে এক্সপ্লোড করতে হয়। এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি? এক্স, তাই না? এই যে এক্সপ্লোড করে দিবেন। যেমন আমি দেখাই যে এটাকে এক্সপ্লোড করে দিই, যে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, এখন এটা কি হয়ে গেছে? আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা যেহেতু ব্লক আপনার ব্লক করা আছে আপনি এক্সপ্লোড করে নেন, ঠিক আছে। এবং আমাদের দেখেন এখানে আরেকটা অপশন আছে অটোক্যাডে ব্লক বানানোর জন্য। এখানে এই যে অপশন, এই যে ব্লকের একটা অপশন দেখছেন, তাই না? এই ব্লকের অপশন আছে। আরেকটা সহজ পদ্ধতি আছে ব্লক বানানোর জন্য, সেটা কি? আমরা এখান থেকে কপি করার সময় কি বলছিলাম? কপি করতে হলে ক্লিপবোর্ডে কি করতে হয়? কন্ট্রোল সি। দেন আমি কন্ট্রোল সি না দিয়ে যদি কন্ট্রোল শিফট সি দিই, কি আসছে? এখানে আমাকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিচ্ছে। এটা কিন্তু ব্লক করার না, এটা হচ্ছে কি করার? আমি যদি এটা অনেক সময় আপনার কাজে লাগতে পারে কপি করার সময়, যে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, সি দিলে কি হইলো? ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। কোন একটা পয়েন্টের সাপেক্ষে, স্পেসিফিক পয়েন্টের সাপেক্ষে আমি কপি করতে পারি নাই, তাই না? এখন আমি যদি চাই যে আমি এই যে কোনো অবজেক্ট, এটা শুধু ব্লকের ব্যাপারে তা না, যে কোনো অবজেক্টকে যদি একটা ফাইল থেকে, এটা অন্য এক ফাইলে হইতে হবে নিশ্চয় না, এই ফাইল থেকে করার ক্ষেত্রেও সাপোজ আমি এটাকে কপি করতে যাচ্ছি, সিলেক্ট করলাম কি দিয়ে? কন্ট্রোল সি দিয়ে। এখানে তার কপি দিয়ে না, তখন কি করতাম? আমরা কন্ট্রোল সি দিতাম। এখন এখানে যদি আমি কন্ট্রোল শিফট সি দিই তাহলে আমাকে কি দিবে? একটা ওই যে বেস পয়েন্ট, যে আমরা কপি করার সময় বেস পয়েন্ট দিই না, এই অপশনটা দিবে। সেটা কি কখন দিবে? কন্ট্রোল শিফট সি দিলে। কন্ট্রোল সি না, কন্ট্রোলের সাথে প্রথমে শিফট চাপবেন, তারপর সি দিবেন, তাহলে আপনাকে বেস পয়েন্টটা দেওয়ার সুযোগ দিবে। এখন দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল ভি করি, এই যে দেখেন আমার এটা কি, ওই যেখানে আমার বেস পয়েন্ট ছিল ওই পয়েন্ট বরাবর কি আছে, মানে আমার মাউসটা এখানে আছে না, এখানে এসে আমি বসাতে পারবো আর কি, ঠিক আছে। কন্ট্রোল সি দিলে কি হচ্ছে? আমি যদি একটু খেয়াল দেখাই, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এরপরে কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমার ওই যে মাউস পয়েন্টারটা কোথায়? অন্য জায়গায় আছে, তাই না? আমি আমার পছন্দ মতো জায়গা কি তাকে বেস পয়েন্টটা দিতে পারতেছি না। তাহলে শিফট মানে আপনি যদি ক্লিপবোর্ডে কপি করার সময় যদি কন্ট্রোল সি দেন, সে ক্লিপবোর্ডে কপি হবে, কিন্তু কন্ট্রোল শিফট সি দিলে কি হবে? এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিলে কি হবে? বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে। আপনি আপনার পছন্দ মতো লোকেশন সাপেক্ষে তাকে কি করতে পারবেন? কপি করতে পারবেন, সব কপি করতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা এখানে আনার সময় কি বলছিলাম? কন্ট্রোল ভি। পেস্ট করার জন্য কি? কন্ট্রোল ভি। এখন যদি আপনি কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি দেন, কি হবে? আমি এটা তো আসছে, এখানে জাস্ট বসাইলাম। আগেও যেভাবে আনছি কন্ট্রোল শিফট ভি দিয়ে বসেছে, এখনো কি কন্ট্রোল শিফট ভি দিয়ে বসেছে। আগে বসেছে কন্ট্রোল ভি, এখন বসেছে কন্ট্রোল শিফট ভি। দুটার মধ্যে পার্থক্য কি? আগে যেটা কন্ট্রোল ভি দিয়ে করছিলাম এটা কি হয় নাই? ব্লক হয় নাই। কিন্তু আমি যেটা কন্ট্রোল শিফট ভি দিয়ে করছি এটা কি হয়ে গেছে? অটোমেটিক ব্লক হয়ে গেছে। তার মানে ব্লক বানানোর কোন অবজেক্টকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা। কি করবেন? কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি। কন্ট্রোল শিফট সি দিতে হবে নেসেসারি না, কন্ট্রোল শিফট সি দিলে কি হবে? বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে। আর কন্ট্রোল শিফট ভি দিলে কি হয়ে যাবে? সে ব্লক হয়ে যাবে। যদি কন্ট্রোল ভি দেন জাস্ট কি হবে? কপি হবে। ব্লক থাকলে তো সে ব্লক হয়ে আসতো, কিন্তু যে জিনিসটা ব্লক নাই তাকে ব্লক বানানোর সহজ পদ্ধতি হচ্ছে কি এটা, ঠিক আছে। এটা এভাবে আমরা বানাবো না। কেন বানাবো না? কারণ আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন এখানে একটা কিন্তু প্রত্যেকটা ব্লকের একটা নাম আসে। তাহলে এটা আমি যেহেতু এটা কি কোনো
কোনো নাম দিই নাই, তাহলে সে তার মতো করে কি দিয়ে দিছে, নাম দিতে, পরবর্তীতে আমার এটা হয়তো খুঁজতে একটু অসুবিধা হবে, তাই না? এই নামে এই যে দেখেন যেগুলা যেগুলা এভাবে আসছে, এগুলো হচ্ছে ওইভাবে করা, কি কোনো নাম ছাড়া করা। নিচে কিছু দেখেন কিছু জিনিসের নাম আছে, এই যে ব্যাড কুইন, তার মানে কি এটা কুইন সাইজের একটা ব্যাড এবং এটার নাম দেয়া আছে, ঠিক আছে? তার মানে আমি পরে বুঝতে পারবো, নাম সার্চ দিলে এই নামে ব্লকটা খুঁজে পাইতে আমার জন্য কি হবে, সহজ হবে, ঠিক আছে? কিন্তু আমরা এটা ওই জিনিসটা আপনি কখন ইউজ করবেন, আপনার ব্লক বানাইতে হচ্ছে তাড়াতাড়ি, এটা আপনার কোনো নাম তাপ পরবর্তীতে দরকার হবে, জাস্ট কন্ট্রোল শিফট সি কন্ট্রোল শিফট ভি দিয়ে আপনি ব্লক বানাই ফেলতে পারবেন। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে। আমরা এই ইজিয়েস্ট ওয়েতে যাব না আর কি, ঠিক আছে? তাহলে আমরা ব্লক বানানোর আগে আমরা শিখবো যে কিভাবে আমরা এগুলাকে কি করব, স্কেল করব, ঠিক আছে? স্কেল করা মানে কি, আমরা যদি এখানে একটু ডাইমেনশনটা চেক করি, যেমন এ ব্যাডের ডাইমেনশন, আমি এটাকে একটা কপি করি, যেটা আগে থেকে ব্লক করা আছে, তাই না? আমি এই ব্যাডটা ডাইমেনশনটা, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর ব্যাড, ঠিক আছে? আমি যদি এখানে ডাইমেনশনটা দেখাই, এখান থেকে পাশের গুলো হচ্ছে টেবিল, মানে ইয়ার আমি এখানে কিন্তু ডাইমেনশন স্টাইল সেট করিনি, এটা কি দেখাচ্ছে, ইঞ্চিতে দেখাচ্ছে, কত ইঞ্চি আছে, 59.1, বা আমরা 65 ফিটের একটা ইয়া দেখাচ্ছে আর কি, তাই না? 5 ফিট ধরতে পারি, কিন্তু পারফেক্ট 6 ফিট মানে 60 ইঞ্চি না। এখান থেকে যদি আমি এখানে দেখাই, এগুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো পরবর্তীতে অনেক কাজে লাগবে। এটা কত, আমি যদি বলতাম 7 ফিট, 7 ফিট 7 12 84, কিন্তু এখানে আছে কত 78 সামথিং, তার মানে এখানে একটু বড় করতে হইতে পারে, তাই না? আমার যদি 7 ফিটের পাইতে চাই, আমি যদি এই ব্লকটাকে খেয়াল করি, এখানে যে ব্লকটা আসছে এটা তো আগে ব্লক করা ছিল, তাই না? এটা না, এটা আমি ব্লক থেকে ভেঙে ফেলছি, যেটা এডিট করছি, মানে এক্সপ্লোর করছি। এখন আমি এটা দেখি একটু সাইজ, এখান থেকে আপনার এটার সাইজ যতই হোক এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আমার যেই সাইজের হোক এটাকে আমি আমার স্ট্যান্ডার্ড সাইজে আনবো আর কি। এখানে কত ইঞ্চি দেখাচ্ছে, 1500 ইঞ্চি, তাই না? অনেক বড়, 1500 ইঞ্চি সাইজ। আমরা আমরা ফিটে কনভার্ট করলে কি আসবে সেটা পরে দেখি, আমি যেহেতু ডাইমেনশন স্টাইল নিয়ে আমরা কাজ করি নাই, আমি সেজন্য এখানে ইঞ্চির ভ্যালুটাই দেখাই। এখান থেকে এই পর্যন্ত, এটা তো হচ্ছে কার্পেট, এই পর্যন্ত হচ্ছে আমার ব্যাড, সাপোজ এই পর্যন্ত আমার ব্যাড, এটা কত আছে, অনেক বেশি, তাই না? সাপোজ এই ব্যাডটাকে আমরা কি করব, এই ব্যাডটাকে আমরা বানাবো হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের ব্যাড, মানে কিং সাইজের ব্যাড, ঠিক আছে? তাহলে আমাকে অবশ্যই এটাকে স্কেলে করতে হবে, ওকে? স্কেল আমি আগে স্কেল করে ফেলতে পারি, অথবা ব্লক বানানোর পরেও কি করতে পারবো, স্কেল করতে পারবো, ঠিক আছে? ব্লক বানাই স্কেল করলে একটা সুবিধা আছে, যখন ব্লক হয়ে যায় তখন সিলেক্ট করতে হলে কি করতে হয়, জাস্ট একটা ক্লিক করতে হয়। দেন যেটা ব্লক তাকে সিলেক্ট করতে হলে কি করতে হয়, একটা ক্লিক করলে সবগুলো অবজেক্ট সিলেক্ট হবে, কিন্তু অন্যগুলোকে সব পুরো আমাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে, তাই না? তো এটা বলছি কি, আপনি যদি কোনো একটা অবজেক্ট ব্লক করা না থাকে, তাকে আগে ব্লক বানাইও স্কেল করতে পারবেন, আবার স্কেল করেও ব্লক বানাতে পারবেন, কোনো ইস্যু না আর কি। আমরা প্রথমে কি শিখি, ব্লক বানানো শিখি, ঠিক আছে? তো আপনাদের যেটা এটা আনছেন, ব্যাটটা আনছেন এখানে, হ্যাঁ, আমরা আগে ব্লক বানানো শিখি। ব্লক বানানোর জন্য অটোক্যাডে আমরা তো একটা বেসিক সিস্টেম শিখলাম, আরেকটা এখানে অপশন আছে, এই যে আমার ব্লকের এখানে এখানে ক্রিয়েট ব্লক নামের একটা অপশন আছে, আর হচ্ছে আমরা যদি এখানে দেখি রাইট ব্লকের অপশনটা আছে কিনা, এখানে ডেফিনিশন দুইটা আমরা এখানে নাই, কিন্তু আমরা এটা দুইটা অপশন, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে রাইট ব্লক বলে, কি বলছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে রাইট ব্লক, দুইটার মধ্যে আবার ডিফারেন্স আছে। ব্লক আমরা আগে ব্লক বানাই, তারপর রাইট ব্লকটা বুঝতে পারবো। তো এই যে জিনিসটা, এই যে আমার এগুলো কিন্তু ব্লক বানানো নাই, ঠিক আছে না? যেটাই আপনি যেটাই নেন আপনার কোনো সমস্যা নেই, যে কোনোটাকে আমরা ব্লক বানাবো। ব্লক বানানোর জন্য ব্লকের শর্টকাট হচ্ছে বি, ব্লকের শর্টকাট হচ্ছে বি, বি লিখে এন্টার করলে এটা আসবে, অথবা ওই যে বললাম এখানে ক্রিয়েট ব্লক, এটাতে ক্লিক করলেও আপনার ব্লক ডেফিনিশন ওপেন হবে, বুঝছেন? এটা কিন্তু পরবর্তীতে অনেক কাজে লাগবে, এই যে আমরা এখন যা করতেছি, দেখেন এই যে বলছি আমি এখানে ব্লক বানাবো, আমি যেটাকে ব্লক বানাতে চাচ্ছি তার একটা নাম দেওয়ার কথা বলতেছে প্রথম, ওই যে বললাম আমরা আগে ওখানে হচ্ছে কোনো নাম দিতে পারি না, এখন আমি এখানে কি দিতে পারবো, নাম দিতে পারবো। আমি এখানে দিতে পারি যে ব্যাটটা হচ্ছে আমরা 6 ফিট বাই 7 ফিটের বানাবো, তার মানে আমার কি কিং সাইজের একটা ব্যাট, তাই না? অথবা আপনি ডাইমেনশন দিয়ে দিতে পারেন 6 ফিট বাই 7 ফিটের একটা ব্যাট, যেভাবে আপনি বুঝতে পারেন। সাপোজ এখানে আমি নাম দিলাম কিং সাইজ। আবার বিভিন্ন দেশে কান্ট্রি অনুযায়ী কিন্তু ব্যাটের সাইজ কিন্তু চেঞ্জ হয়, আমরা সাইজ গুলো নিয়ে পরে কথা বলে আগে ব্লক বানানো শিখি আর কি। কিং সাইজ ব্যাট দিলাম, ওকে?
অবশ্যই একটা নাম দিতে হবে, নাম দেওয়াটা ম্যান্ডেটরি। নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এমন কিছু দেওয়া দরকার যেটা আপনি পরবর্তীতে কি ব্লকটা কি কোনটা সেটা বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে কিং সাইজ ব্যাট অবশ্যই একটা নাম দিতে হবে। এরপরে বলছে পিক পয়েন্ট। দেখেন এই যে পিক পয়েন্টটা কিন্তু ব্লকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অপশন। কেন? আমরা যখন ব্লক বানাবো এই ব্লককে আবার কি করতে হবে, ইনসার্ট করতে হবে, তাই না? আমরা বলছিলাম ওখানে যে কন্ট্রোল সি শিফট সি দিয়ে স্পেসিফাই বেস পয়েন্ট দিছিলাম না, তো যখন কন্ট্রোল বি দিচ্ছিলাম ওই পয়েন্ট বরাবর কি আসতেছিল, ইনসারশন পয়েন্ট আসতেছিল। এখানে সেটাই হচ্ছে পিক পয়েন্ট। তার মানে এটা হচ্ছে কি আমার ইনসারশন পয়েন্ট। যখন আমি ব্লকটাকে ইনসার্ট করব কোন পয়েন্টের সাপেক্ষে সে ইনসার্ট হবে সেই পয়েন্টটা হচ্ছে কি করতে হবে, এখানে ডিফাইন করে দিতে হবে। এখন এটা ডিফাইন করার ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনি ব্লকটা বসানোর ক্ষেত্রে কোন পয়েন্ট ধরে বসানোটা আপনি প্রেফার করেন। ঠিক আছে, যেমন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ব্যাটটা মিড পয়েন্ট সাপেক্ষে বসানোটা প্রেফার করি। সোফার ক্ষেত্রে যেহেতু সোফা কোথায় থাকে, ওয়ালের সাথে থাকে, তখন কোনার পয়েন্টটা ধরে বসানোটা প্রেফার করি। ঠিক আছে, তার মানে আপনি ব্লকটা যে বসাচ্ছেন যখন বসাবেন কোন পয়েন্টের সাপেক্ষে বসালে আপনার সুবিধা হবে সেই পয়েন্টটাকে আপনাকে কি এখানে কি দিতে হবে, পিক পয়েন্ট করতে হবে। ঠিক আছে, আর যদি পিক পয়েন্ট না দেন তাহলে সে অটোমেটিক কি করে নিবে, 0 পয়েন্টকে যে মূল বিন্দু ধরে চলে আসবে। ঠিক আছে, তখন আপনার বসাইতে কি হবে, একটু অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি, এখানে পিক পয়েন্টে ক্লিক করতেছি। ওকে, পিক পয়েন্টে ক্লিক করলাম। পিক পয়েন্টে ক্লিক করার পরে যে বলছে এখানে লেখা আসছে কিন্তু দেখেন স্পেসিফাই ইনসারশন বেস পয়েন্ট। ওই যে বললাম ইনসার্ট পয়েন্ট হিসেবে এটা কি হবে, তার মানে আমি এই ব্যাটের ক্ষেত্রে কোন পয়েন্টে ইনসার্ট পয়েন্ট দেব, মিড পয়েন্টটা। ঠিক আছে, আপনি আমি চাইলে কোনায়ও দিতে পারি। আপনি চান যে এই ব্যাটটা সব সময় এই যে কোনায় বসাবেন ওয়ালে, তাহলে কোনার পয়েন্টটা দেওয়া বেটার না? তাহলে আপনি কি কোনা ধরে ওখানে বসে দিতে পারবেন। আর মিড আমরা অনেক সময় কি করে যে জানালার মাঝখানে বা রুমের মাঝখানে ব্যাটটা বসে, তখন মিড পয়েন্ট দিলে কি সুবিধা। তো এই ইনসারশন পয়েন্টটা ওই জন্য একটু গুরুত্বপূর্ণ যে আপনি ইনসার্ট করার সময় যাতে পয়েন্টটা আপনার কি বসাইতে সহজ হয়। ঠিক আছে, তাহলে আমি কোনটা দিলাম, এখানে মিড পয়েন্ট দিলাম। এখানে সবসময় যে মিড পয়েন্ট দিতে হবে সেটা নেসেসারি না, এটা বোঝাচ্ছি আর কি। এক একটা ফার্নিচারের ক্ষেত্রে আপনি এক এক রকম দিতে পারেন। দিলাম, এই যে এখানে কিন্তু সে পয়েন্টটা পিক করছে। এই পয়েন্টটা কোত্থেকে পিক করছে বলুন তো? এটা বোঝাচ্ছে হচ্ছে এই যে আমি যেখানে ক্লিক করছি এই পয়েন্টটা ওই যে ইউসিএস ডব্লিউসিএস আছে মূল বিন্দু, ওখান থেকে এক্স এর মান এত, ওয়াই এর মান এত, ওই অবস্থানে আছে এখন সে। বুঝলেন নাই? মানে আমার এই অবস্থানটা ওই হিসেবে সেই স্থানাঙ্কটা বোঝাচ্ছে আর কি। এটা আর কোনো ইস্যু না, আমি যেহেতু পিক পয়েন্ট করছি সে অটোমেটিক নিচে আর কি। ঠিক আছে, বুঝছেন তো নাকি? পিক পয়েন্ট নেওয়াটা সেজন্য গুরুত্বপূর্ণ। কেন? ইনসার্ট করার সময় আপনার লাগবে। এরপরে কি আছে এখানে, সিলেক্ট অবজেক্ট। কাকে ব্লক বানাচ্ছেন তাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তাই না? এই যে সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সবগুলাকে আমি এই যে পুরো যাদের 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 করতে চাই শুধুমাত্র তাদেরকে, আবার কিছু জিনিস যদি আনসিলেক্টেড থাকে যায় তাহলে তারা কি হবে না, এই ব্লকের মধ্যে আসবে না, তাই না? আমি পুরো সব কিছুকে সিলেক্ট করলাম। করার পরে এন্টার দিবেন। সিলেকশন শেষ হলে এন্টার দিতে হবে। ওখানে আমরা পিক পয়েন্ট করে এন্টার দিচ্ছি যাতে আবার এখানে চলে আসতে পারে। আবার অবজেক্ট সিলেক্ট করার পরে এন্টার দিচ্ছি, আবার সে এখানে আসছে। দেখেন এখানে কিন্তু লেখা আসবে কয়টা অবজেক্ট সিলেক্ট হয়েছে। তার মানে আমার ওই ওই ড্রয়িং এ এতগুলো অবজেক্ট আছে। ঠিক আছে, কয়টা অবজেক্ট আমি সবগুলোকে সিলেক্ট করছি। ওকে, করছেন এতটুকু? সাথে সাথে করেন আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি আপনার আসতেছে না? কি কি আসে না? বি লিখে এন্টার করতে আসছে না? এখন বি এটা আসছে না, নাম দিয়েছেন উপরে, নাম দিয়ে পিক পয়েন্ট করবেন। পিক পয়েন্ট আমি বলছি কি ওই যে মিড পয়েন্টটা দিতে, পিক পয়েন্টে ক্লিক করার পর সে এখানে চলে আসছে। এরপরে সিলেক্ট অবজেক্ট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা অপশন আছে দেখছেন, কুইক সিলেক্টেড। কুইক সিলেক্ট নিয়ে আমি পরে আলোচনা করব। কুইক সিলেক্টের এটা একটা খুব পাওয়ারফুল একটা টুলস। ঠিক আছে, সেটা আমরা আপাতত এখানে যাচ্ছি না। আমি যেহেতু আমার নির্দিষ্ট করা সিলেক্টের জন্য নির্দিষ্ট করা অবজেক্ট আছে সেজন্য আমি কুইক সিলেক্টে যাচ্ছি না। সিলেক্ট অবজেক্টে ক্লিক করে সব এই যে যাদেরকে ব্লক বানাতে যায় এদেরকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার শেষ হইলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই এন্টার দিবেন। ঠিক আছে, তারপর এখানে আসবে। এই ক্ষেত্রে তিনটা অপশন আছে দেখেন, রিটেন, কনভার্ট টু ব্লক, ডিলিট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরে বুঝি। আমাদের মেইন টার্গেট হচ্ছে কি কনভার্ট টু ব্লক। ঠিক আছে, মানে আমরা তাকে কনভার্ট, রিটেন মানে যে অবস্থা আছে সেভাবে রেখে দিব কিন্তু ব্লক হবে, ব্লক বানাবে, ওই অবজেক্টগুলো এখানে থাকবে। ডিলিট মানে ব্লক হবে কিন্তু এদেরকে ডিলিট করে দিবা। ঠিক আছে, আমরা আগে এটা বুঝি। ম্যাক্সিমাম কিন্তু আমরা কি করি, ব্লক যেটা যাদেরকে সিলেক্ট করছি তারা ব্লক হয়ে ওখানে কি থেকে যাবে। আর যদি ডিলিট হয়ে যায় কিন্তু সে কি পরবর্তীতে আমরা ইনসার্ট করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাকে ব্লক বানাবো, ব্লক বানানোর সাথে পরে সে যাতে এখানে থাকে। ঠিক আছে, সেজন্য কি বলছে কনভার্ট টু ব্লক। ওকে, আমরা রিটেন নিয়ে পরে কথা বলি। কনভার্ট টু ব্লক দিছেন? দিছেন? হ্যাঁ, আপনার যে অটো অবজেক্ট নেম মোড অন করেন।
দেওয়ার পরে এখানে আমি একটু শেষ করি। এরপরে এখানে অবশ্যই অ্যানোটেটিভ ঠিক চিহ্ন দিবেন না। আপাতত আমরা অ্যানোটেটিভ নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না। অ্যানোটেটিভ মানে বলছিলাম আমরা বিজনেস স্কেলে কাজ করা, ঠিক আছে? আমরা কিন্তু সব কাজ কি করতেছি 1:1 এ। তার মানে কি ড্রয়িং এর আর আমাদের এখানকার মডেলের স্কেল কি সেম, তাই না? আমরা 5 ফিট মানে 5 ফিটই বলতেছি, সেজন্য আমরা 1:1 আমরা এখানে এটা নিয়ে পরে কথাবার্তা বলবো আর কি। স্কেল ইউনিফর্মলি, ওই যে বললাম আমরা স্কেল করতে হয়, তাই না? স্কেল ইউনিফর্মলি মানে কি আমি একদিকেরটা যদি 5 ফিট করে অন্য দিকেরটা ওই অনুপাতে কি হয়ে যাবে, ছোট হবে অথবা বড় হবে। এটাকে বলে ইউনিফর্মলি স্কেল হওয়া। একদিকে ব্লকটা তো একটা অবজেক্ট, তাই না? তাহলে আমি যদি একটার পার্সপেক্টিভে ছোট করি তাহলে অন্য দিকেরটা ওই অনুপাতে কি হয়ে যাবে, ওটা সমান না অনুপাতে, ঠিক আছে? সাপোজ একটা ব্লক আছে 5 ফিট, লম্বাই আছে 10 ফিট, আমি তাকে 1 ফিট ছোট করলাম কোন দিকে, পোস্টের দিকে। 5 ফিট থেকে 4 ফিট করলাম, তাহলে লম্বাই কত হবে, লম্বাই অনুপাতে, কিন্তু এটা অনুপাতে করবে, ঠিক আছে? অনুপাত এটাই বলছে, মানে ওই সমান না কিন্তু অনুপাতে করবে। এটা একটা কেস। এই জন্য আমরা সাধারণত ব্লক বানানোর সময় এই স্কেল ইউনিফর্মিটা দিয়ে রাখি। ওকে, নেক্সট অ্যালাউ এক্সপ্লোরিং। এটাতে চেক চিহ্ন দিবেন কি দিবেন না এটা নির্ভর করবে হচ্ছে ওই যে আমার ব্লকটাকে কি করতে পারছি আমরা এক্স দিয়ে এক্সপ্লোর করতে পারছি না। আপনি যদি অ্যালাউ না করেন তাহলে এটা কি পরবর্তীতে কি করতে পারবেন না, এক্সপ্লোর করা যাবে না, ঠিক আছে? আমরা অ্যালাউ এক্সপ্লোরিং রাখি আর কি। যদি পরবর্তীতে কোনো এডিট করতে হয় বা আমার যদি ছোট বড় করতে হয়, অন্য একটা ব্লক বানাতে হয়, ওখান থেকে আমরা অ্যালাউ এক্সপ্লোরিং দিয়ে রাখি আর কি। এটা তেমন ইস্যু না, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস আপনি ঠিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। ওকে, গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এটাকে কোন ইউনিটে করতে চাচ্ছেন। আমরা এখানে ফিট ইঞ্চিতে কাজ করতেছি, অবশ্যই এটা কি রাখবো, ফিট ইঞ্চিতে রাখবো। আপনি যখন মিটারে কাজ করবেন তখন মিটার রাখবেন, সেন্টিমিটার কাজ করলে সেন্টিমিটার রাখবেন। যে ইউনিটের কাজ আপনার ওই ফাইলটার যে ইউনিট আছে সেই ইউনিটের কনভার্সনে কি করবেন, রাখবেন। তাহলে পরবর্তীতে আপনি ওই ইউনিটের অন্য ফাইলে ইউজ করতে পারবেন তাকে, ঠিক আছে? তাহলে ওই যে আমার এখন যে প্রবলেমটা হচ্ছে স্কেল করতে হচ্ছে সেটা তখন আর কি করতে হবে না। ক্লিয়ার? তাহলে এটা ইঞ্চিতে থাকলো, আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি। ওকে, এতটুকু করছেন সবাই? করার পরে এই যে ওপেন ইন ব্লক এডিটর, এটাতে ঠিক চিহ্ন দেন। কেন? আমি শুধুমাত্র তাকে ব্লক বানাচ্ছি, এখানে তাকে কিছু জিনিস এডিট করতে চাই, যেমন কালার দিতে চাই আমি, তাই না? কালার দিব, আমরা এটা পরেও এডিট করতে পারবো। এখন দিয়ে রাখলে কি হবে, সে সরাসরি আমার কোথায় নিয়ে যাবে, ব্লক এডিটরে ঢুকাবে আর কি। আমি দুইটার মধ্যে পার্থক্য দেখাবো আর কি, ঠিক আছে? একটু আসি, একটু লিখে রাখতে পারেন। ডেসক্রিপশন লিখে রাখাটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না। আমরা সবাই ব্লক এডিটর দিছেন, এরপর ওকে দেন। ওকে, একটু ওকে দিছেন তাড়াতাড়ি। আমারটা কিন্তু ব্লক করা ছিল না, তাই না? ব্লক করা ছিল না, আমি এই যে এখন কিন্তু ব্লক হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ব্লকটাকে যদি আমি আবার ব্লক বানাতে চাই, অলরেডি সে কি হয়ে আছে, ব্লক হয়ে আছে। আপনি বানাতে পারবো যে আমি যদি বি এন্টার করি, দেখেন এখানে কি আসছে, আমি আবার ওটাকে আবার যদি আপনি ব্লক বানাতে চান কি আসতেছে, যেহেতু ওটা আসতে হবে। আমি ক্যাবি দিলাম আর কি নাম। ওকে, আমি পিক পয়েন্ট দিলাম, যেখানে একটা পয়েন্ট দিলাম। এখন সিলেক্ট অবজেক্ট দিলাম, দেখেন এটা তো অলরেডি ব্লক হয়ে আছে। আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম, সে সিলেক্ট করছে তো নাকি করছে। এখন কিন্তু একটা অবজেক্ট সিলেক্ট করছে, কেন? কারণ এটা তো অলরেডি ব্লক। যখন ব্লক হয়ে গেছে, এত সব ব্লক কয়টা অবজেক্ট হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন আপনি সব দিচ্ছেন, সব ঠিকঠাক করছেন, এরপর ব্লক এডিটর ওকে দিচ্ছেন, আমার এটা ব্লক এডিটরে ঢুকে গেছে, তাই না? এখন আপনার এই যে ব্লক এডিটরে যখন আপনি একটা ব্লককে আবার বের হয়ে এখানে আমি যদি এখন কিছু দিই, তখন রিডিফাইন করার কথা আসবে। যদি ব্লকটা আগে থেকে করা থাকে, রিডিফাইন করার কথা বলে। আমার এখানে দেখেন কালারটা চলে আসছে না? তো এখানে আমরা এডিট করতে পারি কিভাবে, আমার যেহেতু অলরেডি ব্লক হয়ে গেছে এটা, আমি দেখেন এখানে কিন্তু সবগুলো এখন কি অলরেডি সবগুলা একসাথে কানেক্টেড করে ফেলছে। আমি আগে একবার ব্লক হয়ে গেছে, এখানে স্যার আমি এটাকে এক্সপোর্ট করতে পারি। এখন এক্সপোর্ট করেছি, আমি যেহেতু আগে ব্লক করে ফেলছিলাম, ব্লকটাকে আবার ব্লক বানাচ্ছি দেখে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট না করলে আমি করতে পারতাম না, আলাদা আলাদা করে কালার করতে পারতাম না। সেজন্য আমি এখানে দেখি, সাপোজ আমি এখানে এই যে জায়গাটাকে কালার দিতে চাচ্ছি, আর এই জিনিসগুলা আপনি যদি কালার প্রিন্ট দেন, এই জন্য বললাম একবার যদি করে রাখেন পরবর্তীতে হয়তো করতে হবে না। বা আপনার কাছে যদি এরকম ব্লক লাইব্রেরি থাকে, এই যে এটা একটা কি টেলিফোন সেট, তাই না? টেলিফোন সেটের আমি একটা কালার দিতে চাচ্ছি, আলাদা আলাদা কালার। কোথায় যাব, আমি কিন্তু এখন আছে ব্লক এডিটরে, তাই না? কালার কোথায় দিতে পারি আমরা, হোমে গিয়ে আমার অবশ্যই কি প্রপার্টিসে এসে এখানে অবশ্যই যে ব্লকটা করার আগে আপনি লেয়ারটাকে কি করে রাখবেন, ফার্নিচার করে রাখলে আপনার ফার্নিচার লেয়ার আসবে, ঠিক আছে? আমরা সাপোজ এটাকে এখানে ফার্নিচারের কোনো লেয়ার আছে, আচ্ছা আমি ফার্নিচার লেয়ার দিলাম, এখানে কালার দিতে চাচ্ছি এটাকে, এই যে কালার, এখানে কালারটা সে শুধুমাত্র ওই জায়গায় একটা কালার দিলাম। এখন কেউ যদি চান যে আপনার এই যে বালিশের একটা কালার দিতে চান,
আর আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন তাহলে তো আপনার কি কালার দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এখানে ঠিক সেম সেম জায়গায় এসে আমরা কোথায় এদেরকে লেয়ারের কালার দিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম। ওকে, তো এভাবে আপনি চাইলে কি আপনার পছন্দ মতো ভেরিয়াস কালার আপনি এক একটা অবজেক্টের জন্য এক এক রকম কালার আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সাপোজ আমি এটা হচ্ছে টেবিল ল্যাম্প, মানে টেবিলের উপর একটা ল্যাম্প আছে আর কি। হোম ট্যাবে এসে এখানে এসে এটার একটা কালার দিয়ে দিলাম আমি, সাপোজ ব্লু কালার। তো এইভাবে এখানে এখানে কিছু অপশন আছে। অনেক সময় দেখবেন এই যে ছোট ছোট অনেকগুলো অবজেক্ট আছে, এদেরকে আপনি সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার, কথাটা তো বলছিলাম কখনো বলি নাই। দেন সিলেক্ট সিমিলার নামের একটা কমান্ড আছে। সিলেক্ট সিমিলারে করে কি, তার সিমিলার টাইপের অবজেক্টগুলোকে সিলেক্ট করে। এখানে দেখেন এগুলো সব ধরনের সবগুলো কিন্তু লাইন কমান্ড হিসেবে ছিল, সে কারণে সবগুলোকে সিলেক্ট করে ফেলছে। এক্ষেত্রে সে আলাদা করতে পারে না। ঠিক আছে, তো এই জায়গাগুলো হচ্ছে কার্পেট। সাপোজ আমি কার্পেটের কালারগুলো একটু আলাদা করে দিতে যাচ্ছি। কার্পেটের বাইরের দিকে আমি একটু অল্প কিছু জিনিস চেঞ্জ করে দেখাই আর কি, তাহলে আপনাদের জন্য। সরি, ভিতরের গুলাও সিলেক্টেড হয়ে গেছে, সমস্যা নাই। যখন একটা অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে, সেই অবজেক্টকে ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে? এই যে এই জিনিসগুলো সিলেক্ট হয়ে গেছে, আমি যাচ্ছি এটাকে সিলেক্ট মানে সিলেক্ট থেকে বাদ দিব, সিলেকশন থেকে এসকেপ দিলে তো সব চলে যাবে। এসকেপ দিলে যা সিলেক্ট করছে, যে এখানে যা যা সিলেক্ট হয়ে গেছে সব চলে যাবে। কি করতে হবে? শিফট চাপবেন, শিফট চেপে তারপর এদেরকে আবার সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি অবজেক্ট যদি আপনি যে জিনিসগুলো সিলেক্ট করতে চাচ্ছেন তার বাইরে কিছু সিলেক্ট হয়ে যায়, তখন কি করবেন? শিফট চেপে যাদেরকে আবার সিলেক্ট করে ফেলছেন ভুলে, তাদেরকে আবার কি সিলেকশন বক্সে সিলেক্ট করবেন, তাহলে ডিসিলেক্ট হবে আর কি। এটাও একটা জিনিস যে মনে রাখার আর কি, যে যখন ভুলে সিলেক্ট আপনি আবার বের হয়ে এত কিছু সিলেক্ট করে ফেলছেন, এরপর একটার জন্য আপনি এসকেপ চেপে বের হয়ে আসছেন, তাই সেটা কিনা, তখন আপনি শিফট চেপে যেটাকে ডিসিলেক্ট করতে চান সেটাকে ডিসিলেক্ট করবেন। তো আমি এখানে এসে এদেরকে একটা কালার দিলাম, সাপোজ আমি একটা কালার দিলাম। জাস্ট এরকম কিছু জিনিস আমি আর বেশি চেঞ্জ না করি আর কি, এটা এত বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এইভাবে আপনি চাইলে আপনার এটাকে ভেরিয়াস কি কালার ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। ওকে, আমরা এখানে স্কেল করতেছি না তাকে। ঠিক আছে, এরপরে যা যা চেঞ্জ করা আছে এখানে যা আছে তার বাইরে কি কিছু আমরা অ্যাড করতে পারবো? হ্যাঁ, পারবো। কেন? আমরা ব্লক এডিটরে ঢুকে আমরা যে কোনো কিছু এখানে কি করে দিতে পারবো? অ্যাড করে দিতে পারবো। যে কোনো কিছু বলতে কি, সাপোজ আমি এখানে এই জায়গায় একটা র্যান্ডম একটা সার্কেল দিই, জাস্ট বোঝার সুবিধার্থে এখানে একটা আমরা সার্কেল ড্র করে দিই। তাহলে এটা কি হয়ে যাবে? ওই ব্লকের সাথে এখন কি হয়ে থাকবে? অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে ওই যে যেটাকে আপনি যে যা যা অবজেক্ট ছিল তার বাইরের অবজেক্ট আপনি কি আনতে পারবেন। এখানে অন্য কোনো ইয়া থেকে আমরা যদি ইয়া করি, অন্য কোনো কিছু ক্লিপবোর্ডে কপি করে এনেও আমরা কি এখানে পেস্ট করে বসাই দিতে পারবো আর কি। তো আমরা এতটুকু তো জানি। বুঝতে পারছেন তো নাকি কিভাবে এডিট করবেন, কালার চেঞ্জ করবেন? ক্লিয়ার? এরপরে কি করবেন? এই যে ক্লোজ ব্লক এডিটর দেওয়ার পরে আমরা যা যা চেঞ্জ করছি এটা তো অবশ্যই কি করব? সেভ করব। দেন আমার এখানে ওই যে কিং ব্যাট ছিল আগে, পর আমি এটাকে আবার কি করছি? আরেকটা নাম দিছি, কেবি দিছি, সেজন্য কিন্তু নাম এখন কেবি হয়ে যাচ্ছে। সেভ দা চেঞ্জ, তাহলে সেভ দা চেঞ্জ দিলাম। এন্ড আমার এখন এই ব্লকটা কি হয়ে গেছে? এখন ওই যে অন্য কালার যেটা আসছে সেটা কিন্তু লেয়ার থেকে আসছে। ওই যে ফুটিং লেয়ার আছে, ফুটিং লেয়ারের কালার আসছে। অবজেক্টটা যে লেয়ারে ছিল সেই লেয়ারের কালারটা আসছে, আর বাইরে বাকিগুলো কি আমি যে কালার দিছি সেই কালারটা আছে। ক্লিয়ার? একটু করতে পারেন কিনা একটু দেখেন। এখন কেবি ছিল তাই না, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, এটা কি সেম কিনা একটু বুঝেন, ব্লকের সুবিধা কি একটু আগে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি এই একটা ব্লককে যেটা বানাইছি সেটাকে কপি করে পাশে বসেছি, তাহলে দুইটা জিনিস কি সেম? অবশ্যই সেম। ব্লকের একটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন তারা একই ব্লক থাকবে, একই নামে থাকবে, একই অবজেক্ট, তারা একই অবজেক্ট, তাদেরকে যদি আপনি কোন একটাকে চেঞ্জ করা মানে কি, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই যে কেবি নামের আছে, ওকে দিলাম। এখানে এসে আমি কি করলাম? এই যে কালার যেগুলোকে দিই নাই এদেরকে একটা কালার দিয়ে দিচ্ছি। এটাকে ইয়েলো কালার দিলাম। ঠিক আছে, এরপরে ক্লোজ ব্লক এডিটর দিলাম, সেভ চেঞ্জ দিলাম। এখন কি হবে দেখেন, এখানে যে দুইটাকে চেঞ্জ করছি এই চেঞ্জটা এটা তো কি অ্যাক্টিভ,
তারপরে আপনার এরকম ব্লক যদি একই ব্লক যদি আপনার 100টা থাকে, এই ব্লকটা যদি এখানে না থাকতো, সাপোজ এখানে নাই, এখন আমি ডিলিট করে দিছি, এই ব্লক আমি কই পাবো, তাই না? আমি ব্লকটা কি করে ফেলছি, ডিলিট হয়ে গেছে, আমার ওই ব্লকটা এখানে নাই। তাহলে এটার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার যে ফাইল আমরা ব্লকটা বানাইছি এখানে কিন্তু ইনসার্ট করতে পারবো। ইনসার্ট করার জন্য এই যে ব্লক ইনসার্ট আর কি, ঠিক আছে, ইনসার্ট আমরা এখানে এই যে ইনসার্ট এটার শর্টকাট হচ্ছে আই, আপনার আই লিখে এন্টার করেন। করছেন? ইনসার্টে যে ইনসার্টের শর্টকাট, এই যে ব্লকের ইনসার্টের শর্টকাট, ঠিক আছে, আই লিখে এটা ব্লককে ইনসার্ট করার জন্য আমরা এখানে আসবো। তো এখানের মধ্যে 4টা অপশন আছে। একটা হচ্ছে কারেন্ট ড্রয়িং। কারেন্ট ড্রয়িং মানে কি, এখন আমি যে ড্রয়িং এ কাজ করতেছি এই ড্রয়িং এ কি কি ব্লক আছে সব ব্লক কিন্তু এখানে বাই নেমে আছে। দেখেন এখানে যদি খেয়াল করি, এই যে আমার কেবি নামের ব্লকটা আছে দেখছেন এখানে, আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি তাকে। আমার এখানে ব্লকটা আমি বানাইছিলাম কিন্তু ডিলিট করেছি। এখানে কি আছে, সে এখানে ওই যে বললাম ব্লক হিসেবে সে নামটা সেভ হয়ে আছে, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে রিসেন্টে থাকতে পারে। রিসেন্ট মানে আপনি এখন যে রিসেন্ট ব্লকগুলো ইউজ করছেন সেই রিসেন্টে এগুলা থাকতে পারে। ওকে, একটু বুঝেন আগে, এখানে এখন কিন্তু আমি একটু এতটুকু শেষ হলে বলবেন, আমি তাইলে পরে যাচ্ছি। এতটুকু বুঝছেন তো নাকি? ব্লক বানাইতে পারতেছেন তো নাকি? আই মানে হচ্ছে ব্লক ইনসার্ট, মানে আই দিয়ে এন্টার দিবেন। ইনসার্টের শর্টকাট হচ্ছে আই। এই যে আমরা যে ব্লকটা বানাইছি, আমি ব্লকটা কিন্তু কি করে দিছি, ডিলিট করেছি। ডিলিট না করলে এখান থেকে সরাসরি ইউজ করতে পারবো। আমি এই জন্য ওখানে ডিলিট করি নাই, আগে যে কনভার্ট টু ব্লক দিয়েছিলাম। কনভার্ট টু ব্লক দিলে কি হবে, সে ব্লকও হবে আবার ফাইলটাতেও থাকবে। এখন আমি ওখান থেকে কোনো কারণে আমি ফাইলটা এটা ডিলিট করে দিছি, ঠিক আছে। এখন কিভাবে আমি তাকে ইনসার্ট করব এখানে, সেটা হচ্ছে আই লিখে এন্টার করবেন ইনসার্টের জন্য, অথবা এখান থেকে ইনসার্ট করতে পারেন। যে এখানে অপশন আছে যে রিসেন্ট গুলো এখানে শো করে, রিসেন্ট ব্লক দিলে আসবে। ব্লক ফ্রম লাইব্রেরিটা শিখতে হবে আমাকে পরে। আপাতত এই দুইটা জিনিস হচ্ছে, এই দুইটা জিনিস কাজ করবে হচ্ছে কোথায়, আপনার যদি ব্লক বানানো থাকে। আমি ব্লকের জন্য কয়টা অপশন বলছিলাম, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে রাইট ব্লক, ঠিক আছে। যদি ব্লক করে আমি বি করছি, ব্লক বানাইছি, রাইট ব্লক করে ডব্লিউবি করতে হবে, ঠিক, আমরা রাইট ব্লকে আসবো আর কি। তাহলে ব্লক যখন বানাচ্ছি, এই ব্লকগুলো আপনার যদি এখানে নাও থাকে, যেহেতু আপনি এই ব্লকটা এই ড্রয়িং এ বানাইছেন, তাহলে ওই ড্রয়িং এ ওই নামের একটা ব্লক তার মেমোরিতে আছে। তাহলে আপনি কারেন্ট ড্রয়িং থেকে সেটা কি করতে পারেন, ইনসার্ট করতে পারেন। দেখেন আমি এখানে ক্লিক করছি একটা, ক্লিক করার পর আমার মাউস যদি এখানে দেখবেন আমার মাউসের সাথে সেটা কি চলে আসছে, যে এটা এখানে আমি কিন্তু সাইজ করি না, এখন ওই যে সাইজে আছে সেই সাইজে কিন্তু সে আছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলছিলাম যে আপনি পরবর্তীতে যদি এটাকে ইউজ করতে চান, তাহলে আপনাকে আবার কি করতে হবে, এখানে স্কেল করতে হবে না? তাহলে আমরা যদি আগে কি করে নিতাম, স্কেলটা করে নিতাম, তাহলে আমাকে এখন কি আবার প্রত্যেকবার বারবার স্কেলটা করতে হতো না, ঠিক আছে। তো এই জন্য আমি প্রথম স্কেলটা দেখাই না আর কি। তাহলে এই যে আমার কেবি এখানে পাইতে পারি, অথবা কোথায় পেতে পারি, রিসেন্টে। আপনি রিসেন্টে কাজ করে থাকলে এগুলা রিসেন্টে যে কেবি, ঠিক আছে। এখানে ক্লিক করার পর ডাবল ক্লিক করলেও দেখবেন চলে আসবে, ক্লিক করলেও আসবে, মাউসের সাথে আসবে। এখানে আরো কিছু অপশন আছে, আমরা ক্লিক করার পরে এখানে কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারি। এগুলো নিয়ে আমি আপাতত আসতেছি না, এই দিকেগুলা, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো। যে আমার ব্লকটা এখন যেভাবে ছিল, আমি যদি ব্লকটাকে রোটেট করে বসাতে চাই, তাই না, আমরা এখানে অটোমেটিক রোটেট করতে পারবো আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি পরে আসি। তাহলে ইনসার্ট কিভাবে করতেছি তাহলে বুঝতে পারছেন নাকি? তার মানে আপনার যে কারেন্ট বা রিসেন্টে থাকবে। এখন কোন কারণে আমি অন্য একটা ফাইলে কাজ করি, আমি একটু দেখাই, এটা দেখানোর সুবিধার্থে আমি আগে এখান থেকে একটু বের হয়ে আসি। ইয়েস দিলাম, সব ফাইল থেকে আমি বের হয়ে আসি। আপনাদের বের হওয়ার দরকার নাই, আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। আমার এখানে আমি একটু বের হয়ে আসতেছি কেন, কারণ আমরা তাহলে রাইট ব্লকটা একটু বুঝতে সুবিধা হবে আমাদের জন্য, ঠিক আছে। ওকে, আমি আবার ফাইলটাতে যাচ্ছি। আপনাদের ফাইলটা 32 এটা, তাই না? অনেক সময় এখানে দেখা যাইতে পারে, তারপর যেহেতু আমরা এখনো অন্য কাজ করি নাই, হয়তো আপনি কাজটা করে চলে গেছেন, আবার এসে ল্যাপটপ অন করে কাজ করতেছেন, তখন এটা হইতে পারে আর কি। দেন দেখেন এখানে আমি যে এটাতে না থাকলে তো আমার দেখাবে কারেন্ট, এখানে রিসেন্টে যদি কাজ নাও থাকে তাহলে আমার কোথায় থাকবে, কারেন্ট ড্রয়িং এ ওই নামে থাকবে, তাই না। যেহেতু ওই ড্রয়িং এ ওই ফাইলে আমি কি বানাইছি, ওইটা বানাইছি। এখন যদি আমি অন্য একটা ফাইল ওপেন করি, আমি এখান থেকে ইনসার্টটা ক্যান্সেল করলাম, এখন অন্য একটা প্রজেক্টে কাজ করতেছি, ঠিক আছে।
অন্য একটা প্রজেক্টে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে, অবশ্যই অন্য একটা ফাইলে আসতে হতে পারে, তাই না? এই ফাইলে কি আমার ইনসার্টে কি ওগুলা থাকবে কিনা, দেন কারেন্ট ড্রয়িং এ কোনো ব্লকই নাই, এই ড্রয়িং এ তো আমি কোনো কাজই করিনি, তাহলে কারেন্ট ড্রয়িং এ কোনো ব্লক থাকার কোনো পসিবিলিটি নেই। রিসেন্টে দেখেন কিছু আছে, কিন্তু আমি যেটা বলছিলাম সেটা কি আছে, কেবি নামে কোনো আছে? হ্যাঁ, তাহলে এখন আমি কোত্থেকে ইউজ করবো? এই ফাইল আমার ওইটা দরকার। হ্যাঁ, ওটা হচ্ছে একটা ওয়ে। কি ওয়ে? যে ফাইলে আছে ওখানে থাকতে হবে, ওখান থেকে কপি করে আনতে হচ্ছে। তার মানে কি, ওই যে আগের সিস্টেমটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আনতে হবে। এছাড়াও যদি এই যে ক্যাডের যে ব্লকটা বানাইছি, এই ব্লকটা যদি আমি আমার ফাইলে সব সময়ের জন্য সেভ করে, কারণ কোনো কারণে যদি এই ফাইলটা ডিলিট হয়ে যায় তাহলে তা পাচ্ছেন না, তাই না? তাহলে আমরা কি করি, আমি যে ব্লকটা বানিয়েছি এই ব্লকে সেভ করে একটা ফাইল রাখতে চাই, তাই না? তাহলে আমাকে ফাইল বানাইতে হলে তখন করতে হয় হচ্ছে রাইট ব্লক। কি করতে হবে? তখন ব্লক। তাহলে আমি আমার এই ফাইলটা, যে ফাইলের ব্লকটা আছে ওই ফাইলটা থাকুক না থাকুক, ওই যার জন্য যে এটা বানাবো সেটা থাকলে হবে। বুঝতে পারছি? তাহলে রাইট ব্লকটা শর্টকাট হচ্ছে কি ডব্লিউবি। সবাই ডব্লিউবি লিখে এন্টার করে, ডব্লিউবি আর কি, ডব্লিউবি। ঠিক আছে, দেখেন ব্লক আর রাইট ব্লকের মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে, তাই না? কি পার্থক্য দেখতেছে পারতেছে? প্রথমে এখানে অপশনের পার্থক্য আছে, তাই না? এখানে অপশনের পার্থক্য কেন? এখানে আমরা ব্লককেও কিন্তু রাইট ব্লক করে রাখতে পারবো। যে ব্লকটা আমি বানাইছি না, ওই ব্লকটাকে আমি কি করে রাখতে পারবো? রাইট ব্লক, ওই নামে রাইট ব্লক করে রাখতে পারবো। তার মানে ব্লককেও রাইট ব্লক করা যায়, আর চাইলে পুরো ড্রয়িংটাকে আমরা রাইট ব্লক করে রাখবো, চাইলে আমরা অবজেক্টকেও করতে। অবজেক্ট মানে কি, এই যে কিছু জিনিসকে আমরা রাইট ব্লক করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এই সাপোজ এখানে কোনো কিছু ব্লক করা নাই, যেমন এখানে এটা ব্লক করা নাই, তাই না? এটা আমার ব্লক করা নাই। আমরা এই যে ব্লক করা নাই যেটা, সেটাকে রাইট ব্লক করতে পারবো, আবার যেটা ব্লক করা আছে তাকেও কি রাইট ব্লক করতে পারবো। ঠিক আছে, আমি দুইটাই দেখি আর কি। ডব্লিউবি দিয়ে এন্টার করলাম। প্রথমে হচ্ছে আমরা উপর থেকে, আচ্ছা অবজেক্ট থেকে যাই, যেটা অবজেক্টে আসি। তাহলে অবজেক্ট কাকে? অবশ্যই আমরা সিলেক্ট অবজেক্টে যেতে হবে তখন, তাই না? সিলেক্ট অবজেক্টে যাই, আগের মতোই সেম, এতক্ষণ যা কাজ করছি তা করতে হবে। এবং মনে রাখতে হবে আগে থেকে আমরা এখানে স্কেলিং করে রাখবো। স্কেলের ব্যাপারটা আমি পরে শিখতেছি, ঠিক আছে? আমি আগে ব্লকের ব্যাপারগুলো শিখে নিই। ডব্লিউবি লিখে এন্টার করলাম। এই যে পিক পয়েন্ট সেম আগের মতোই, ব্লক যেভাবে বানাইছি এক্ষেত্রে অবজেক্ট থাকলে সেম প্রসেস এখানে দিলাম। এই যে মিড পয়েন্টে পিক করলাম, ঠিক সেম সিলেক্ট অবজেক্ট, পুরো অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, কনভার্ট টু ব্লক। আর কি, এই যে এতটা ব্লক কি হয়েছে, এখানে একটু ডিফারেন্স আছে, দেখেন এখন কি ডিফারেন্স। যেহেতু বলছি কি রাইট ব্লকটা হচ্ছে কি, এই ব্লকের একটা ক্যাট ফাইল সেভ হবে, মানে এই শুধুমাত্র এটার জন্য কি হবে, একটা ক্যাট ফাইল জেনারেট করবে, অটোমেটিক একটা ক্যাট ফাইল জেনারেট হবে শুধুমাত্র কোনটার জন্য, এই ব্লকটার জন্য। তো এই ব্লকটা যে একটা ক্যাট ফাইল জেনারেট করবে সেটা কোথায় সেভ হবে, সেটাই আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে, কোন ফোল্ডারে সেভ হবে। ঠিক আছে, তাহলে কোন ফোল্ডারে সেভ করতে চাই, যে ফাইল নেম এন্ড পাথ। আমি যদি এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম আর কি, তাহলে আমরা বুঝতে পারবো সরাসরি। থ্রি ডটে ক্লিক করার পর কোথায় সেভ করতে যাচ্ছি আমি, লোকাল ডিস্ক ডি, এই ইঞ্জিনিয়ার আমির আদনান অটোক্যাড 32, এখানে আমি একটা ব্লক করতে যাচ্ছি। আমি বাইরে যাচ্ছি না, এখানে দিই। এটা একটা বেড, যেহেতু এটা সাইজ দিন, আমি জাস্ট বেড নামে দিতে চাচ্ছি। ওকে, দেখেন এখানে কিন্তু এখন পাথটা দেখাচ্ছে কোথায়, ডি ড্রাইভে, এই ফোল্ডারের মধ্যে এই নামে। ঠিক আছে, একটা কি হবে, এই যে ডিডব্লিউজি ফাইল জেনারেট হবে, শুধুমাত্র কাকে নিয়ে, ওই যে ওইটা নিয়ে। আমি কনভার্ট টু ব্লকে রাখতেছি, ঠিক আছে? আমরা রিটেন ডিলেটে আপাতত যাচ্ছি না। ওকে দিলাম, আর এখানে তো অবশ্যই ইউনিটের মধ্যে রাখবেন। ওকে দিলাম। তাহলে এটা কি হয়েছে, এটা ওই যে কনভার্ট টু ব্লক দিছি না, সে কারণে এটাকে কনভার্ট করছে। ওকে, এখন আমি সাপোজ এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দিছি। আমি যদি কোনো একটা নতুন ফাইলে যাই, তাকে কি পাবো? হ্যাঁ, এখন তো নতুন ফাইলে নাই। এখন যদি আই লিখে এন্টার করি, এটা কিন্তু দেখাচ্ছে রিসেন্ট কাজ করছে, দেখে যেহেতু আমি ফাইল থেকে বের হয়ে আসিনি সেই জন্য দেখাচ্ছে। আপনি যদি একবার ক্যান্সেল করে বের হয়ে আবার ঢুকেন, তখন কিন্তু রিসেন্ট থেকে শো করবেন। আমি যেহেতু এখন অটোক্যাড থেকে বের হই নাই, সেই কারণে কিন্তু ওটাকে রিসেন্টে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সে কোথায়, রিসেন্টে থাকার কথা না। ঠিক আছে, হ্যাঁ, তখন আমরা কোথায় পাবো, দেন এই যে আমরা কারেন্ট ড্রয়িং এও নাই, রিসেন্টেও থাকার কথা না,
তখন আমাকে দেখতে হবে যেটা কোথায় সেভ হয়েছে ওখান থেকে আনতে হবে। আর আগে দেখে আসলে ওখানে সেভ হয়েছে কিনা। আমি একটু ফোল্ডারে যাই, সহজ জিনিস, একটু বেশি লেন্দি করতে চাই যাতে একদম আপনারা খুব ভালো করে ব্লক জিনিসটা বুঝতে পারেন। 32 এই যে ব্যাড নামের একটা ফাইল জেনারেট হয়েছে, এটা কিন্তু ক্যাট ফাইল জেনারেট করছে ও শুধুমাত্র ওই ব্যাডটা নিয়ে। ওকে, এখন আমি বলছি যে আমি যদি কোনো কারণে এখানে নাও থাকে, কারেন্টও নাই রিসেন্টও নাই, তখন ইউজ করবো কোত্থেকে? তখন এই যে লাইব্রেরি থেকে ইউজ করবো। কোথায়? লাইব্রেরি। লাইব্রেরিটা কোথায়? ওই যে বললাম আমার ব্লকের লাইব্রেরি বানায় রাখছে, যেমন অলরেডি আমি একটা ফাইল জেনারেট করেছি, ওটা আমার জন্য কি একটা লাইব্রেরি। এই যে ওপেন ব্লক লাইব্রেরি। লাইব্রেরি করলে আপনার কোথায় ওই যে ফোল্ডার, কোন ফোল্ডারে সেভ করছেন, দি এখানে এখানে 32 এই যে ব্যাড। ওকে, ওপেন। ওপেন দিলে কি হবে যে এখানে এখানে এখন এটা আসে, তারপর এখান থেকে আমরা এখানে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, যেহেতু ইউনিট সাইজ নাই, এগুলো সাইজগুলো কি, তাহলে রাইট ব্লক এবং ব্লকের মধ্যে পার্থক্য বুঝছেন? ব্লক করলে কি হবে? ব্লক করলে এখানে থাকবে, ওখানে ওই সাইডে থাকবে। ঠিক আছে, কিন্তু আপনি ওই ফাইল ছাড়া অন্য কোনো পরবর্তীতে অন্য কোনো ফাইলে সেটাকে কি পাবেন না, অ্যাক্সেস পাবেন না, ওখান থেকে কপি করে আনতে হবে। ঠিক আছে, আর যদি আপনি কোনো একটা ব্লককে কি করে রাখতে চান, সেভ করে রাখতে চান, তখন কি করবেন? রাইট ব্লক করবেন। ঠিক আছে, তাহলে আমি পরের অপশন আবার যাই। এই যে এটাকে আমি রাইট ব্লক, এটা তো অলরেডি ব্লক হয়ে আছে, তাহলে রাইট ব্লক করতে হলে কি করব? WB এন্টার করলাম, এই যে ব্লকে আসবো। দেন ব্লকে আসার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে নামটা। এখন আপনি নাম জানেন না, তাহলে কি করবেন? সাপোজ এটার নামটা জানেন না, ইন কেস যে বললাম নাম দেওয়ার গুরুত্ব একটা আছে আর কি, এটার নামটা আমি অলরেডি জানি, এটার জন্য একটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আগে ডাবল ক্লিক করে দেখে নিতে পারেন সে কি নামে আছে, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আমি যদি সিলেক্ট করে WB লিখে এন্টার করি, আগে সিলেক্ট করছি তারপর ক্লিক করছি WB, তার মানে সে অটোমেটিক সিলেক্টেড আছে এখন, তার মানে আমাকে খুঁজে বের করতে হয় না যে কেবি নামে চলে আসছে। ঠিক আছে, মানে যেভাবে আপনি করেন প্রসেসটা হচ্ছে, যেহেতু ব্লক হয়ে আছে আমি তাহলে সিলেক্ট করে যদি WB দিকে, তাহলে ওটাকে ঢুকে আমি এখানে চাইলে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো, তাই না? তাহলে যে এখান থেকে খুঁজতে হইতে হবে যে কেবি নামে, তো এটা একটু ইজি। এই যেটা অলরেডি ব্লক হয়ে আছে, তাহলে এগুলো আমার দরকার পড়তেছে না, তাই না? অলরেডি কি আছে, তাকে এই জিনিসগুলো তো আমরা দিয়ে রাখছি ব্লকেই, সে কারণে এগুলো নাই। শুধুমাত্র কি ডিফাইন করে দিতে হবে? পাথ। পাথ ডিফাইন করে দিতে হবে, তাই না? এই পাথটা কোথায়? আমি আবার যদি ওখানে দেখাই, ওই যে ওই ফোল্ডারটাতে রাখছি, নাম হচ্ছে কেবি, সেভ দিলাম। ঠিক আছে, আর কোনো কিছু আমার শুধুমাত্র ব্লককে রাইট ব্লক করতেছে, তাই না? অলরেডি একটা হচ্ছে ব্লক, আবার এখন কি রাইট ব্লক হচ্ছে। ওকে দিলাম, তাহলে কি হইলো? এটার নামে একটা আলাদা এই যে কেবি হয়ে যে কেবি নামের একটা কি হয়েছে, ফাইল জেনারেট হয়ে গেছে। শুধুমাত্র কাকে নিয়ে? ওই যে ব্যাটটাকে নিয়ে, অনলি এই ব্যাটটা। পরবর্তীতে আপনি এখান থেকে কি করতে পারেন, ইউজ করতে পারবেন, কপি করে নিতে পারেন, অথবা আমরা কি করতে পারি, আমরা এটাকে কিভাবে ইউজ করব, এখান থেকে কোথায়, আমি যেমন এখানে এটাতে আমি করি নাই, তাহলে এখান থেকে আমরা কোথায়, লাইব্রেরিতে আসবো। লাইব্রেরিতে আসার পরে কোথায় খুঁজবেন? এখানে যদি না আসে, এখানে তো এখন আমি একবার ইউজ করছি, তো উপরে যেতে হবে, যে এখানে ব্রাউজ ব্লক লাইব্রেরি, উপরে এটাতে ক্লিক করলে ব্রাউজ ব্লক লাইব্রেরি আসবে। আগে যেহেতু আমি একবারও ইউজ করি না, এই জন্য ওপেন ব্লক লাইব্রেরি আসছিল, এখন একবার ইউজ করে ফেলছে, সে কারণে কি এখানে ওপেন ব্লক লাইব্রেরি আসতেছে না। তাহলে কোথায় আসতে হবে? এই জিনিসে। ঠিক আছে, এই যে ব্লক লাইব্রেরিজ, এই যে কেবি ওপেন। ঠিক আছে, যে আমার হ্যাঁ, ওই যে আমি ওটার জন্য তো আলাদা করে একটা বানাইছি, মানে এটা একটার জন্য একটা কি রাইট ব্লক করা, রাইট ব্লকের সিস্টেমটা হচ্ছে এটা। আর ওইভাবে হলে তো আপনাকে সবগুলো একটা নিয়ে আবার কি সবগুলোকে সিলেক্ট করে করতে হবে। যেমন এখানে লাইব্রেরি বানাইছে না ওরা যে ব্যাডের জন্য একটা লাইব্রেরি বানাইছে, যেটা এটা কিভাবে বানাইছে, সবগুলাকে ফাইলে আনছে, সবগুলাকে মিলে কি করছে, সব সিলেক্ট করে একটা ব্লক বানাইছে। এটাও করতে পারবেন, একটার জন্য একটা করতে হবে নেসেসারি না, কারণ যখন আপনি ইনসার্ট করবেন তখন তো একটা একটা লাগে, তাই না? আমি সেজন্য দেখাচ্ছি। আপনি যদি বলেন যে আমার অনেকগুলো, যে এখানে যেমন ওরা করছে, আমি একটু দেখাই চাইলে এটাও করতে পারবেন, একাধিক করতে পারবেন, এটা বললাম আর কি। আপনি যদি চান যে এইগুলা নিয়ে WB করবেন, ঠিক আছে, এখানে কি আসে, এগুলো অলরেডি ব্লক হয়ে আছে,
আমি একটু এখানে নিয়ে যাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। ওকে, তারপর হচ্ছে এই তিনটাকে মিলে আপনি ডব্লিউবি দিয়ে ব্লক করতে পারতেছেন কিনা। এখানে কি কোনো অপশন আসছে? এখানে নাম আসে নাই, আসে নাই, কেন আসে নাই? ব্লক দিলে না আসবে, তাই না? আচ্ছা, আমরা এখানে কোনো নাম আসে নাই, কেন আসে নাই বলেন তো? কারণ এগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। এই যে এখানে আমরা যে এগুলো কি নাম ছিল আমার তো জানা নাই এখন, জন্য এখানে এক্ষেত্রে নামটা আমি একটু কন্ট্রোল ডব্লিউবি দিলাম। এই যে এই নামের এই ধরনের নামের আমি যে একাধিক সিলেক্ট করতে পারতেছি, এখানে একাধিক সিলেক্ট করার কোনো অপশন আছে? এখানে নাই। তখন অন্য প্রসেসে যেতে হবে, ওই ফাইলগুলোকে রেখে আমরা একটা ফাইল সেভ করে রাখবো। ফাইলকে সেভ করা যায়, এটার অপশন আছে, আমি দেখাবো। ওইটা কিন্তু অন্য কাজে ইউজ করি, আপনি যেটা বলছেন এটা আমরা অন্য কাজে অন্য একটা কাজে ইউজ করবো, সেটা আমি পরে দেখাই আর কি। রাইট ব্লকটা বুঝছেন কিনা? ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য বুঝছেন? আচ্ছা, যে এটা আমি বলতে চাই, এর জন্য এরকম লাইব্রেরি বানাই ফেলে, যে আমি অলরেডি দেখাইছি আপনাদের। ব্লকের জন্য কি আছে, আপনাকে এরকম যদি ইউজ করতে চান, সাধারণত এত লাগবে না। আমি এখন ফার্নিচার ইউজ করতে হলে ম্যাক্সিমাম ওয়াই কিওয়ার্ডস এর ব্লকগুলো দিয়ে কাজ হয়ে যায়। এক্সট্রা কিছু এদিক থেকে ওদিক থেকে ইউজ করি, বুঝেন নাই? আমরা ওয়াই কিওয়ার্ডস এর এগুলাকে এডিট করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখেন একটা ব্যাপার মাথায় রাখ, একটা ব্যাপার বলে রাখি আর কি, সেটা হচ্ছে কি, আপনি যখন ওয়াই কিওয়ার্ডস এর গুলাকে এডিট করবেন, সাপোজ এই সিস্টেম আমি একটু এডিট করে দেখাই, যে এটা তো ব্লক, স্কেল তো আমরা যে কোনো কিছুকে করতে পারবো, এটা সমস্যা নাই, এটা ব্লক। এখানে আমি মানুষকে একটু একটু কালার দিয়ে কি নাকি বসে আছে, যেহেতু একটু কালার দিয়ে দিই। মানে এটার একটা অপশন, মানে ভালো একটা দিক আছে আর কি। এটাকে যদি আপনি কোন একটা কালার দিতে চান, ইন কেস কোন কালার আপনি দিতে চান, আমি ওয়াই কিওয়ার্ডস এর এটাকে এখানে একটা কালার দিলাম, সাপোজ এখানে একটা ডিপ কালার দিই, ক্লোজ ব্লকের গান সেভ দিলাম, কালার হয় নাই, কোনটাকে করছি, এটাকে নাকি হয় নাই, ওকে দিলাম। আমরা এখানে প্রপার্টিসে কালার চেঞ্জ করে দিচ্ছি কি, লেয়ারে এটা অলরেডি ওই লেয়ারে আছে, আর প্রপার্টিসে কালার চেঞ্জ করলে প্রপার্টিসে কালার চেঞ্জ হবে। ঠিক আছে, এখন যতটুকু হয়েছে আর কি, এতটুকু থাকা, আমি জাস্ট আর বেশি না করে ক্লোজ ব্লক এডিটর দিলাম, সেভ দিলাম। আগের বার আমি যে স্কেপ চেপে বের হয়ে আসছি সে কারণে এখানে এখানে সে চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এখানে এখন আমি এটাকে ডিলিট করলাম। এটা করতে গিয়ে আসছিল ওয়াই কিওয়ার্ডস, এটা কিন্তু কোনো ব্লক লাইব্রেরি বা কোনো ইয়া থেকে নেই। আর ওয়াই কিওয়ার্ডস, আমি এখন ওয়াই কিওয়ার্ডস আবার যাই। ওয়াই কিওয়ার্ডস এর ফার্নিচারের জন্য শর্টকাট কি ছিল? জে 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 লিখে এন্টার করলাম। এই যে লিভিং রুমে আসলাম, এটা তো লিভিং রুমে নাকি, লিভিং রুমে দিলাম, ওকে দিলাম। ওকে ওকে, আমি এখানে বাইরে বসাই আর কি, তাহলে বুঝতে একটু বাইরে বসে। এটা এটা তো আমরা এডিট করি না, তাই না? এডিট করছি কোনটা? সোফাকে চেঞ্জ করতে হলে কি করব? সোফা চেঞ্জ করতে হলে এস এস এস, এটা 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 কি হয়ে গেছে, এখন তার সিস্টেমে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখছেন এই যে কালারটা, ওই যে মানুষ যে কালারটা চেঞ্জ করছে, তার মানে আপনাকে এই ওয়াই কিওয়ার্ডস এর ক্ষেত্রে যদি কোনো কারণে কালার দিতে চান, তাহলে আপনি কি করতে হবে না, বারবার চেঞ্জ করতে হবে না। আপনি ওই এখানে যদি এডিট করেন, তার সিস্টেমে এটা কি মেমোরি করে ফেলবে, যে আপনি এটা একবার এডিট করছেন। এটা শুধুমাত্র এখানে না, অন্য কোথাও গিয়ে যদি আপনি বসাতে চান, তখনও কি, তখনই ওইভাবে আসার কথা। ঠিক আছে, যেহেতু এটা কিন্তু কি না, এটা কোনো ব্লক না, এটা হচ্ছে তার সিস্টেম। আমরা একটু চেঞ্জ করি, এস 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 এস, এখানে এটা এখানে এখনো চেঞ্জ হয়নি, যেটা আমরা সেভ করে বের হই না। ঠিক আছে, এটা পরবর্তীতে যখন আমরা বের হব, তখন সে এখানে চেঞ্জ দেখাবে আর কি। এখনো কি তার মেমোরিতে সেভ সেট হয় না, যেটা আমরা সেভ করে বের হয়ে আসিনি। পরবর্তীতে দেখবেন আপনারা ওখানে যা চেঞ্জ করছেন, এখানেও কি প্রত্যেকটা ফাইলে এটা সেভ চেঞ্জটা একইভাবে আসবে আর কি। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আচ্ছা, এতটুকু বুঝছেন? ওকে, নেক্সট আমরা অ্যাকচুয়ালি রাইট ব্লকটা কখন ইউজ
করি অনেক সময়। আমি স্কেলের ব্যাপারে আজকে যাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে স্কেলে যাব, ঠিক আছে? স্কেল নিয়ে আমি পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। আমরা কখন এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন? আচ্ছা, এখানে এখানে যদি খেয়াল করেন, আমরা যখন কাজ করি আমার একটা ফাইলে অনেকগুলা কি থাকে, ক্যাট ক্যাট ড্রয়িং থাকে, তাই না? এখন ক্যাট ড্রয়িং থাকে, এই ড্রয়িং এর মধ্যে থেকে একজনকে আমাকে পাঠাতে বলছে যে আপনি শুধুমাত্র আমাকে এই যে এই অংশটা পাঠাতে যাচ্ছে, আমাকে বলছে যে তুমি এই একটা কাজ করছো, ওইটা আমাকে কি পাঠাও, ক্যাট ফাইল পাঠাও। কারণ আমি চাচ্ছি আমার এখানে যা আছে সব সব পাঠাতে চাচ্ছি না, ঠিক আছে? শুধুমাত্র কি পাঠাতে যাচ্ছি, এই অংশটা পাঠাতে চাচ্ছি তাকে একটা ক্যাট ফাইল করে। আমরা পাঠালে তো সব তার কাছে হয়তো সব ইনফরমেশন থেকে যাচ্ছে, কি করছে না করছে বা আদার্স কিছু আমি দিতে চাচ্ছি না। তাহলে এই অংশটাকে যদি শুধুমাত্র আমাকে পাঠাতে চায়, আমার কাছে তাহলে এখানে নরমালি কি করতে হবে, যদি শুধুমাত্র এই অংশটাকে যদি পাঠাতে চান কি করতে হবে বলুন তো? নরমাল, হ্যাঁ, যদি আপনি রাইট ব্লকটা না জানতেন তাহলে কি করতেন, এটার একটা সেভ ফাইল সেভ করতেন, সেভ এস দিয়ে বাকিগুলা ডিলিট করে তারপরে এটা পাঠাতেন, তাই না? এটা হচ্ছে কি মানে আম জিন্দেগি আর কি। এখন রাইট ব্লক শিখলে আপনি কি করবেন, এটাকে ডব্লিউবি করে দিবেন, অটোমেটিক একটা কি হয়ে যাবে, আপনাকে অন্য কোনো কিছু মানে সেভ 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 তো হচ্ছে, শুধুমাত্র ওটাকে কি করতে হবে, এই যে অবজেক্ট, আমি অবজেক্ট দিয়ে এন্টার ড্রয়িং হলে পুরো ড্রয়িং গুলা হয়ে যায়, ঠিক আছে? পিক পয়েন্ট দিলাম, পিক পয়েন্ট না দিলেও সমস্যা নাই, তারপর এখানে পিক পয়েন্ট দিলাম, এরপরে সিলেক্ট অবজেক্ট, পুরো অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এখানে কনভার্ট টু ব্লক না দিয়ে এখন আমি কি করতেছি, রিটেইন দিচ্ছি। কি দিচ্ছি এখানে, কনভার্ট টু ব্লক না দিয়ে রিটেইন দিলাম। রিটেইন মানে কি, যেভাবে আছে সেভাবে থাকুক, ঠিক আছে? এতটা অবজেক্ট এবং কোথায় সেভ করব, এখানে সেভ করব, ঠিক আছে? এখানে আমি C1 এ দিয়ে দিলাম যাতে ওইটাকে রিপ্লেস করে, আমার ফাইল বেড়ে যাচ্ছে আর কি ওখানে, ঠিক আছে? এরপর ওকে দিলাম, রিপ্লেস এন্ড এক্সিস্টেন্স, যেহেতু আগে ওই নামের একটা আছে সেজন্য আমি এখানে এই নামে দিলাম, সমস্যা নেই। দেন এটা কি ব্লক হয়েছে, এটা ব্লক হয় না কেন, আমার টার্গেট ছিল না এটাকে ব্লক বানানো, আমার টার্গেট ছিল এটাকে এটা থেকে একটা কি করা, ফাইল জেনারেট করা। এটা ব্লক হয়ে গেলে তো আমি এটাতে কাজ করতে পারবো না, আবার আবার আমাকে আনব্লক করতে হবে। তবে শুধুমাত্র আমি এই ফাইলের একটা কি করছি, এই ড্রয়িংটার একটা ফাইল ক্রিয়েট করছি, হয়েছে কিনা আমরা দেখতে পারি। কোথায়, C1, যেটা আমি রিপ্লেস করছিলাম নাম দিয়ে, ঠিক আছে? এই যে একটা ফাইল শুধুমাত্র কি আছে, শুধুমাত্র এখানে এটা আছে, শুধুমাত্র ড্রয়িং না, এখানে ড্রয়িং রিলেটেড যা যা আছে, লেয়ার, ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল, হাবি জাবি সবকিছু কি ওটাতে আছে আর কি। তাহলে এটা কি, এটা এটা একটা ওয়ে হইতে পারে যে আপনি রাইট ব্লককে কাজে লাগানোর, ঠিক আছে? এটা একটা ওয়ে যে একটা অনেকগুলা ড্রয়িং থেকে একটা স্পেসিফিক একটা ড্রয়িং কে একটা ফাইল করা। আর অন্য ওইভাবে হলে কি করতে হইতো, ওই যে বললাম আপনি যাইতেন এখানে আসতেন, সেভ এস করতেন, সেভ এস করে এখানে হয়তো একটা ফাইল দিতেন, যে C5 দিলাম, আমি সেভ দিলাম, তাই না? যে C5 নামে হয়ে গেছে। তারপর বাকি সবগুলোকে কি করতেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করতেন, তারপর ওই এখানে না, সরি এটাতে করছিলাম, তাই না? হোয়াটএভার এখান থেকে আমরা করতে পারি, কন্ট্রোল A দিয়ে। এটা হচ্ছে আপনি যদি রাইট ব্লক না করতেন তখন করতে হতো আর কি। তারপর শিফট চেপে এটাকে, এই অংশটাকে আমি ডিসিলেক্ট করলাম, এরপর বাকিগুলো ডিলিট করে দিলাম, তাই না? এটা হচ্ছে কি একটা ওয়ে, ওটাও সেম, মানে একই, ওটাতে কি এটাই যে না, অন্য ড্রয়িং এ নিলে কি অসুবিধা হবে বলেন তো? নতুন একটা ড্রয়িং এ আনছেন, নতুন একটা ড্রয়িং ফাইলে আনছেন, তাহলে কি কি সমস্যা হবে? হ্যাঁ, এখানে ইউনিট সেট করতে হবে, আবার ইয়া করতে হবে, আবার ওই যে আপনার ওইগুলো থাকবে না, কোনগুলা, লেয়ার, ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন ম্যানেজার, এগুলো থাকবে না ওই ফাইলে। তাহলে এটা আরো কি ইয়া না, ওইটা একটা ওয়ে। যারা যারা রাইট ব্লক করে না তারা কি করে, এভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ এস করে একটা করে, কিন্তু আপনি সেটাকে আরো ইজি করতে পারেন কি দিয়ে, রাইট ব্লকের মাধ্যমে। ক্লিয়ার? স্কেল কমান্ডটা হচ্ছে ইউনিফর্ম স্কেল। ইউনিফর্ম স্কেল মানে কি, একদিকে একদিকে ডাইমেনশন অনুযায়ী করতে পারবে, অন্যদিকে সে অটোমেটিক কি করে ফেলবে, ছোট বড় করে ফেলবে। কিন্তু এটা ওই যে বললাম, যদি তারা ইউনিফর্ম না হয়, আমি এটাকে 5 ফিট করতে গেলাম, এটা 7 ফিটের জায়গায় আবার 6.5 ফিট হয়ে গেছে, তাহলে হবে, আমার লাগবে এটাও 5 ফিট হতে হবে, এটাও কি 7 ফিট হতে হবে, তাহলে টু ডিরেকশনাল স্কেলিং করতে হবে। সেটার জন্য আমাদের ওয়াই কিওয়ার্ড চেঞ্জ স্কেল একটা কমান্ড আছে, যেটা আমরা দেখবো আর কি, যে এক্স ওয়াই স্কেল।
আমরা দুইটাই দেখবো, ঠিক আছে? তো আমি স্কেলে যেহেতু দুইটা পার্ট আছে সেজন্য আজকে আগাচ্ছি না, শুধুমাত্র আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমরা ব্লক বানানোর জন্য তিনটা প্রসেস দেখছি। একটা হচ্ছে কি ক্লিপবোর্ডের মাধ্যমে, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, যেটাতে আপনি নাম দিতে পারবেন। আর একটা হচ্ছে ব্লক, ব্লক বানাইলে আপনি ওটা ওই ফাইলে, ওই ড্রয়িং ফাইলে থাকবে। আর রাইট ব্লক হইলে ওই ড্রয়িং ফাইলেও থাকবে, আবার ওইটার জন্য আলাদা একটা ফাইলও জেনারেট করবে, ঠিক আছে? আর আপনি যে কোনো কিছুকে, যেমন এই যে এগুলো কিন্তু কোত্থেকে আসছে, এটা ওয়াইকিওয়ার্স এর থেকে ছিল, ঠিক আছে? আমি কিন্তু ওই যে একবার কালার করছিলাম, ওটা কালারটা থেকে গেছে, ঠিক আছে? কিন্তু যখন আমি আবার এখানে ওয়াইকিওয়ার্স আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিছি, আমি তো এখানে ক্লাস করতে করতে কি করি, বারবার আনইনস্টল করে আবার ইনস্টল করি একদম র ফাইল থেকে। তার কারণে ওর মেমোরি থেকে এই জিনিসটা কি হয়ে গেছিল, চলে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আর কি। তো আমার যদি ওই ওই ওয়াইকিওয়ার্স যতদিন আপনি আনইনস্টল করবেন না বা র ফাইলে চলে যাবেন না, তখন পর্যন্ত যা এডিট করবেন সেই এডিট কি আপনার ওখানে থাকবে আর কি, ওকে? আর আমরা চাইলে এটাকে তো ইউজ করতে পারবো। যেমন আমি চাইলে এটা কিন্তু ওয়াইকিওয়ার্স এর হইলেও ওয়াইকিওয়ার্স এর মেমোরিতে এই কালারটা নাই। এখন আমি এটাকে ইউজ করতে হলে কি করব, কন্ট্রোল সি দিয়ে ওখানে এনে কন্ট্রোল ভি দিয়ে ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে কি কালার চলে আসছে, এখানে কালারটা কি হয়ে গেছে, ওই যে তার নরমাল কালার, তার জেনারেল কালারে চলে আসছে সে, যেটা তার মেমোরিতে আছে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট যে ওয়াইকিউ সোফা 1, কিন্তু আমি আগে যে ফাইলটাতে কাজ করছিলাম এটা, এখানে এখানে ওয়াইকিউ সোফা 1 নামে আছে, কিন্তু তাদের কালার কি আছে, ভেরিয়েশন আছে। ওই যে মেমোরি, এটা হচ্ছে আমি এডিট করে কাজ করে এখান থেকে তো শেষ, কালার চেঞ্জ করে কেন, এখানে আমি এটা অলরেডি কাজ শেষ, এটা অলরেডি বসাই ফেলছি। কিন্তু এখানে এই ফাইলে কি নাই, আমার মেমোরিতে ওয়াইকিওয়ার্স এর ফার্নিচার কালার এসে ব্যাক করছে, ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন আছে?